নতুন নতুন রোমান্টিক গল্পের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আজকে 3 বছর পর জেল থেকে বেরিয়েছি একটা মিথ্যে অপরাধের জন্য আমার জীবনে 3টে বছর বরবাদ হয়ে গেল। শুধু একটা মেয়ের কথায় বিশ্বাস করে আমার নিজের পরিবারের লোক আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। হ্যাঁ, একটা মেয়ের কথার জন্যই আবার 3 বছরের জেল হয়েছিল। যে মেয়েটাকে নাকি আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, তারই একটা মিথ্যে অপবাদের জন্য আজকে আমি একজন অপরাধী। এই 3টি বছর আমার পরিবারের একজন আমার সাথে একটি বারও দেখা করতে আসেনি। আসলে আমার জেল হয়েছিল 5 বছরের, কিন্তু আমার ভালো ব্যবহারের জন্য 2 বছর আগেই আমার আজকে রেহাই হয়েছে জেল থেকে। চলুন তাহলে জেনে আসি কি হয়েছিল আমার সাথে। কয়েক বছর আগের ঘটনা। তার আগে একটু পরিচয় দিয়ে নিই। আমি মজিবুর রহমান। আমার একটা বড় ভাই আর একটা বড় বোন আছে। বড় ভাইয়ের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, আর বড় বোন এখন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। আর আব্বু অনেক বড় একজন ব্যবসায়ী, আম্মু একজন হাউসওয়াইফ। অনেক পরিচয় হয়েছে, এখন গল্পে ফেরা যাক। আজকে আমার কলেজের প্রথম দিন, সেই জন্য কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে আসলাম। ভাবি, খাবার দাও, ক্ষুধা পেয়েছে অনেক। অর্ধেক রাত পর্যন্ত মোবাইলে গেম খেললে সকাল সকাল ক্ষুধা লাগবে না তো কি লাগবে? কতবার বলেছি এত রাত পর্যন্ত মোবাইল দেখবে না, কিন্তু কেউ তো আমার কথা শোনে না। ভাবি, আগে খাবার দাও, তারপর চা বলার বলো। ক্ষুধার ঠেলায় পেটটা চুই চুই করছে। 2 মিনিট বসো, তোমার ভাইয়া আর আব্বুকে আসতে দাও, সবাই একসাথে খাবার দিচ্ছি। আবার আজকে কলেজের প্রথম দিন। আজকে যদি দেরি হয় তাহলে ভাবি তোমাকে আর কোনোদিনও ফুচকা আইসক্রিম এনে দেবো না। এই নাও তোমার খাবার। বাহ, ফুচকা আর আইসক্রিমের কথা শুনতেই খাবার চলে আসলো। এখন বেশি কথা না বলে খাবার খাও। ও, আপনাদের তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার বড় আপু আমাদের সাথে থাকে না, ও একটা হোস্টেলে থাকে। আমি জলদি খাবার খেয়ে কলেজের জন্য আসতে যাব। ঠিক তখনই। ভাই দাঁড়াও, এভাবে কোথায় যাচ্ছ? কেন ভাবি, কলেজে? এই ঢিলে ঢালা পোশাক পরে তুমি কলেজে যাবে? যাও গিয়ে ভালো জামা কাপড় পরে আসো। না ভাবি, আমি এভাবে ঠিক আছি, আর আমি এভাবেই কলেজে যাব। আমি চাই না কেউ আমার আব্বুর টাকা পয়সা দেখে আমার সাথে বন্ধুত্ব করুক। আমি চাই আমাকে এই সাধারণভাবে দেখে সবাই যেন আমার সাথে বন্ধুত্ব করে, কারণ টাকা ছাড়া জীবন থাকে না। তোমার সাথে কথা বলে পারবো না, যাও তুমি দেখে শুনে যেও কিন্তু। ওকে আমার সুইট ভাবি। তারপর বাইরে এসে একটা রিক্সা করে কলেজে চলে আসলাম। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ওনার ভাড়া দিয়ে আমি কলেজের ভিতরে আসতে লাগলাম। অনেক ছেলে মেয়ে কলেজের পাশে বসে আড্ডা দিচ্ছিল। যেহেতু এখানে আমার কোনো ফ্রেন্ড নেই, তাই আমি এখানে না দাঁড়িয়ে সোজা নিজের ক্লাসে চলে আসলাম। ক্লাসের ভিতর বসে আছি, এক এক করে সকল ছাত্রছাত্রীরা ক্লাসে আসছে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কিন্তু ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন, বিষয়টা বুঝতে পারলাম না। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোর মতো ছোট লোক এই কলেজে ভর্তি হলো কিভাবে? ভর্তি হয়েছিস ঠিক আছে, তা তুই এসে এখন সামনের বেঞ্চে বসেছিলি, যা গিয়ে পেছন বেঞ্চে বস। আমি কেন পেছনে বেঞ্চে যাব? আপনার মন চাইলে আপনি পেছনে বেঞ্চে যান। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখের ওপর কথা বলিস? মাসুমা, কি হচ্ছে এসব? তুমি ছেলেটার গায়ে হাত তুললে কেন? কারো কথা শুনতে পেয়ে আমরা সবাই ওদিকে তাকিয়ে দেখলাম ক্লাসের ভেতর স্যার এসে গেছে। স্যার দেখুন না, এই ছোট লোকটা সামনের বেঞ্চে বসেছে। তাতে কি হয়েছে? ও আগে ক্লাসে এসেছে, তাই ও সামনের বেঞ্চে বসেছিল। যদি তুমি সামনের বেঞ্চে বসতে চাও তাহলে কালকে থেকে আরও জলদি করে আসবে। স্যারের কথা শুনে মাসুমা গিয়ে অন্য একটা বেঞ্চে বসে পড়ল। শালি কত জোরে থাপ্পড় মেরে দিয়েছে আমায়। ইস, গালটা ব্যথা করছে এখনো। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, তাই আজকে তোমাদের কোনো ক্লাস করাবো না। আজকে তোমাদের সাথে পরিচিত হব। তোমরা এক এক করে সবার পরিচয় দাও। সকল ছাত্রছাত্রীরা নিজের পরিচয় দিতে লাগলো। এক পর্যায়ে ওই মেয়েটার পরিচয় দেওয়ার পালা আসলো। মেয়েটা বলল, আমি মাসুমা, আমার আব্বু অনেক বড় একজন বিজনেসম্যান, সাথে এই কলেজের চেয়ারম্যানও। আরও কিছু কথা বলে মাসুমা বসে পড়ল। তারপর আরও 2-3 জন তার পরিচয় দিল। তারপরেই আমার পরিচয় দেওয়ার পালা আসলো। আমি দাঁড়িয়ে আমার পরিচয় দিতে লাগলাম। আমার নাম মজিবুর। আমার আব্বু একজন ড্রাইভার, একজনের বাসায় ড্রাইভারি করে। আমার কথা শুনে সকল ছাত্রছাত্রীরা হেসে দিল। মাসুমা তো বলেই ফেলল,
সামান্য একটা ড্রাইভারের ছেলে হয়ে নাকি আমাদের সাথে এই কলেজে পড়বে? ছোট লোক কোথাকার। মাসুমা, তুমি চুপ করো। ওকে, তুমি বসো আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু। ঠিক আছে স্যার, আমি বসে পড়লাম। তারপর স্যার সবার সাথে পরিচিত হয়ে চলে গেল। তারপর আরেকজন স্যার আসলো, উনিও সবার সাথে পরিচয় হয়ে চলে গেল। এভাবে অনেকগুলো স্যার ম্যাডাম এসে আমাদের সাথে পরিচিত হয়ে চলে গেলেন। ছুটির সময় বাইরে চলে আসলাম বাসায় আসার উদ্দেশ্যে। যখনই গেটের কাছে আসবো তখনই মাসুমা নামের মেয়েটা আমাকে ডাক দিল। ওই ছোট লোক, এইদিকে আয়। আমি মেয়েটার কাছে চলে আসলাম। হ্যাঁ বলেন, কি বলবেন? এই নে কিছু টাকা, কাল থেকে কিছু ভালো জামা কাপড় পরে আসবি, ভিখারি কোথাকার। গরিব হতে পারি কিন্তু কোনো ভিখারি না। আর আপনার টাকা আপনি আপনার কাছে রাখেন। যদি এতই টাকা বেশি হয়েছে তাহলে টাকা কোনো ফকির মিসকিনকে দান করে দিয়েন। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। মাসুমা, ওই ছোট লোকটা তোকে অপমান করে চলে গেল আর তুই কিছু বললি না কেন ওকে? কালকে ওকে কলেজে আসতে দে, তারপর দেখ আমি ওর কি করি। আমাকে অপমান করার শাস্তি ওকে আমি দেব। এদিকে আমি বাসায় চলে আসলাম, তখনই ভাবি আমার কাছে আসলো। কিছু বলবে ভাবি? হ্যাঁ, ওকে বলো। আমার ছোট বোন মনি আসছে, তুমি ওকে গিয়ে বাস স্টেশন থেকে একটু নিয়ে আসবে প্লিজ। ভাই যাও, তোমার ভাইকে বলেছিলাম কিন্তু ওর নাকি থানায় কি একটা কাজ আছে, সেজন্য চলে গিয়েছে। তুমি গিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাবি। ও কখন আসবে? কিছুক্ষণ পরে ও চলে আসবে, তাই তুমি এখনই চলে যাও। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার রেডি করো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে ভালো কিছু জামা কাপড় পরে নিচে আসলাম। কোথাও যাচ্ছিস নাকি বাবা? হ্যাঁ আম্মু, ভাবির বোন আসছে তাই ওকে আনতে যাচ্ছি। ঠিক আছে, দেখে শুনে যাস। ভাবি কোথায় তুমি? খাবার দাও জলদি। ভাবি খাবার দিয়ে গেল। আমি খাওয়া দাওয়া করে ড্রাইভারকে সাথে নিয়ে বাস স্টেশনে চলে আসলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু মনির আসার কোনো নামই নেই। তাই একটা দোকানে গিয়ে দোকান থেকে একটা সিগারেট কিনে সিগারেটটা জ্বাললাম। সিগারেটটা 2 টান দেওয়ার সাথে সাথেই মনে হলো কেউ যেন আমার একটা ছবি তুললো। তাই আমি ওর দিকে তাকিয়ে দেখলাম মনি, ওর হাতে মোবাইল, হয়তো ওই ছবি তুলেছে। এই ছবিটা তো দুলাভাইকে দেখানো উচিত। দেখেন বিয়ান, এটা কিন্তু ঠিক না। আরে কি বলছেন বিয়াই? ভালোই তো সিগারেট খেতে পারেন, আর দুটো টান দেন, আমি আরও 2টো পিক তুলি। পিকগুলো ডিলিট করুন বলছি। ডিলিট করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? এই নিয়ে আপনাদের বাড়িতে অনেকবার এসেছি, কিন্তু আপনি একবারও আমাকে নিয়ে আপনাদের শহরটা ঘুরে দেখাননি। তাই আপনি আমাকে আপনাদের শহরটা ঘুরে দেখাবেন। রাজি থাকলে বলেন, না হলে এক্ষুনি আমি পিকগুলো দুলাভাইয়ের মোবাইলে সেন্ড করছি। আমাকে ব্ল্যাকমেল করছেন? যা আপনার মনে হয়। ঠিক আছে, তবে পিকগুলো ভাইয়ার মোবাইল সেন্ড করবেন না। ওকে, মনে থাকে যেন। আমি কি করতে পারি সেটা তো আপনি ভালো করেই জানেন। বিয়ের দিনের কথা ভুলে গেলেন? না না, ওই দিনের কথা কি আমি বলতে পারি? বিয়ের দিন কি হয়েছিল আপনাদের কি জানতে ইচ্ছে করছে? তাহলে চলেন শর্টকাটে আপনাদের বলে নিই। ভাইয়ার বিয়ের দিন বরকে মিষ্টি না খাইয়ে আমাকে মিষ্টি খাইয়েছিল। আমি তো মিষ্টি ভেবে খেয়েছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই বুঝতে পারি এটা মিষ্টি না, পুরোটাই মরিচের গুঁড়ো ছিল। কি হলো বিআই সাহেব, কোথায় হারিয়ে গিয়েছেন? না, কোথাও না, বলেন। আমি কি বাসায় যাব না? এখানে আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এমনিতেই যে গরম পড়েছে। ওকে চলেন। মনিকে নিয়ে বাসায় চলে আসলাম। মনি ভাবির কাছে চলে গেল আর আমি আম্মুর কাছে আসলাম। আম্মু কিছু টাকা দাও তো। তোর ক্রেডিট কার্ডে তো টাকা আছে, তাহলে আমার কাছে চাচ্ছিস কেন? ওটা তো কার্ডের ভেতরে আছে, আমি তোমার কাছ থেকে হাতে টাকা দিতে বলছি। এই নে। আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে নিজের রুমে চলে আসলাম। আসলে এখন এই গরমের মধ্যে কার্ড থেকে টাকা ওঠানোর কোনো মুড নেই। রাতের বেলা সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। মনিকে খাবার টেবিলে দেখতে পেলাম না, হয়তো ও এখনও ঘুমিয়ে আছে। তাই আমি কলেজে চলে আসলাম। কলেজের ভেতরে আসার সাথে সাথেই কে যেন আমার পায়ে ল্যাং মেরে ফেলে দিল। কিন্তু আমি যেখানে পড়লাম সেই জায়গাটা অনেক নরম মনে হচ্ছে। আমার হাতের কাছে কিছু একটা লেগে আছে, ওটাতে চাপ দিলাম, কিন্তু অনেক নরম হলো জিনিসটা। যখনই আমার নিচে তাকালাম তখনই তো ভাই কি বলবো, 1000 ভোল্টে শক খেলাম। কারণ আমি মাসুমার উপর পড়ে আছি আর আমার হাত যেখানে না পড়ার কথা ওখানেই পড়েছে। মাসুমা আমার দিকে রাগি একটা লোক নিয়ে তাকিয়ে আছে। তাই আমি জলদি করে ওর ওপর থেকে উঠে পড়লাম, আর ওর ওপর থেকে ওটার সাথে সাথেই ও উঠে আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। ছোট লোকের বাচ্চা, একে তো তুই আমার ওপর পড়েছিস, তার ওপর তুই আমার কোথায় হাত দিয়েছিলি? সরি, আমি দেখতে পাইনি। আমি আসার সময় কে যেন আমার পায়ে ল্যাং মেরেছিল,
তাই আমি আপনার উপর পড়ি। তারপর আপনার ওই চুপ, একদম মুখে আনবি না এই কথা। তুই যা এখান থেকে। তোকে এখন আমার খুন করতে মন চাইছে। তুই যদি এখন আমার সামনে থাকিস তাহলে তোকে যে কি করবো আমি নিজেও জানি না। আমি আর ওখানে না দাঁড়িয়ে থেকে জলদি করে ক্লাসে চলে আসলাম। মাসুমার, তুই এত সহজেই ছেলেটাকে দেখে দিলি কেন? ও তোর ওপর পড়েছে, সাথে তোর ওই জায়গায়। চুপ কর তুই। ওকে আমি এখন শাস্তি দিব না। ওকে আগে আমি আমার প্রেমের জালে ফাঁসাবো, তারপর একটু একটু করে ওকে কষ্ট দেব। তোরা শুধু দেখে যা। হয়েছে, এখন ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে। এদিকে আমি ক্লাসে বসে আছি, তখনই একটা ছেলে আমার কাছে আসে। হাই, আমি ভিকি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কিন্তু আমি তো গরিব, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আমার সকল বন্ধু বান্ধবীরা তোমার উপর হাসাহাসি করবে। বন্ধুত্ব গরিব ধনী দেখে হয় না, আর কে কি বলবো তাতে আমার কিছু আসে যায় না। এখন বল, তুই কি আমার বন্ধু হবি? ঠিক আছে, আজকে থেকে আমি আর তুমি বন্ধু। যদি বন্ধু হয়েছিস তাহলে তুমি করে বলছিস কেন? আজকে থেকে আমাকে তুই করে বলবি। ঠিক আছে। বিকির সাথে কিছুক্ষণ কথা বললাম, বুঝতে পারলাম বিকির বাবাও অনেক বড় লোক। একে একে সকল ছাত্রছাত্রীর ক্লাসের ভেতর চলে আসলো। তার কিছুক্ষণ পর স্যারও ক্লাসে চলে আসে। এক এক করে সবগুলো ক্লাস করলাম। ক্লাস শেষে যখন বেরিয়ে আসবো তখন মাসুমা, মুজিবর তো চলে যাচ্ছে, গিয়ে ওর সাথে কথা বল। ঠিক আছে, যাচ্ছি। আমি ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে চলে আসলাম। তখনই পেছন থেকে কেউ একজন ডাক দিল। আমি পেছন ফিরে দেখলাম মাসুমা আমাকে ডাকছে, তাই আমি ওর কাছে গেলাম। কিছু বলবেন? আমরা দুইজনই তো একই ক্লাসে পড়ি, তাই না? তাহলে আমাকে আপনি করে বলছো কেন? হ্যাঁ, আপনি তো বড় লোক আর আমি একজন গরিব ছেলে, তাহলে আমি আপনাকে আপনি করে বলবেন তো কি করে বলবো? ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। না, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না। কেন? কারণ আপনি অনেক বড় লোক আর আমি একজন গরিব ছেলে, তাই। ভাব দেখলে বাঁচি না, মন চাইছে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে। তাতে আমার কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আমি দেখে বলবো। ও হ্যালো, আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছি, তোমার বউ না, বুঝলে? যে তুমি ভেবে বলবে। আপনি থাকেন, আমি গেলাম। মাসুমাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে দরজা নক করতে মনি এসে দরজা খুলে দিয়ে আমার দিকে একটা রাগী লুক নিয়ে তাকিয়ে থাকলো। ও রাগীভাবে তাকানো থাকা দেখে আমি কিছুটা ভয় পেলাম। কালকে কি কথা দিয়েছিলেন যে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবেন? তাহলে আজকে কলেজে কেন গেলেন? আমাকে কখন ঘুরতে নিয়ে যাবেন? ওহ সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। তাহলে এখন আমি আপনার পিকগুলো দুলাভাইকে গিয়ে দেখাবো নাকি? ঠিক আছে, আপনি রেডি হন, আমি ফ্রেশ হয়ে আপনাকে নিয়ে ঘুরতে বেরোবো। মনি ওর রুমে চলে গেল আর আমি আমার রুমে চলে আসলাম। তারপর গোসল করে রেডি হয়ে মনিকে নিয়ে ঘুরতে বেরোলাম। বেআইন, গাড়ি করে যাবেন নাকি রিক্সা করে? রিক্সা ডাকেন, রিক্সা দিয়ে যাব। গাড়ি দিয়ে তো সব সময় ঘোরাঘুরি করি, আজকে না হয় রিক্সা দিয়ে ঘুরলাম। আমি একটা রিক্সা ডাক দিলাম। তারপর রিক্সা করে দুজনে একটা পার্কে আসলাম। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিলাম। মনিকে নিয়ে পুরো বিকেলটা ঘুরলাম। বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে আসার সাথে সাথেই মাসুমা আমার কাছে আসলো। কি ভাবলে? কোন বিষয়ে? কেন, কালকে বললাম না আমার সাথে বন্ধুত্ব করবে কিনা? ঠিক আছে। তাহলে আজ থেকে আমাকে আপনি না করে বলে তুমি করে বলবে। আর কখনো যদি আমাকে আপনি বলতে শুনি তাহলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো এখন ক্লাসে যাওয়া যায়। আমরা দুজনই একসাথে যাচ্ছি। তখনই পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি ভিকি। তারপর আমরা তিনজনই একসাথে ক্লাসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরও দুদিন কেটে গেল। আজকে মনি বাসায় চলে যাবে, তাই ওকে বাস স্টেশনে দিয়ে আসলাম। পরদিন কলেজে মাসুমা আর আমি এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। আচ্ছা মুজিবুর, তুমি গাড়ি চালাতে জানো? না। তাহলে চলো, আজকে তোমাকে গাড়ি চালানো শেখাবো আর সাথে ঘুরেও আসবো। ওকে চলো। আমি আর মাসুমা অনেক বড় একটা এরিয়ার ভিতরে চলে আসলাম। মাসুমা এক এক করে আমাকে সব দেখিয়ে দিল, কীভাবে গাড়ি চালাতে হয়। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি গাড়ি চালানো শিখে গেলাম। এরই মধ্যে গাড়িরও 12টা বাজিয়ে দিয়েছি। আসলে 2-3বার গাড়ি গিয়ে এরিয়ার লাস্টে দেওয়া ছিল, ওটার সাথে ধাক্কা লেগেছিল। আমিও মাথায় ব্যথা পেয়েছি। আজকে তো গাড়ি চালানো শিখলে, কালকে তোমাকে বাইক চালানো শেখাবো। আর কি এসব জামা কাপড় পরে এসেছো? চলো তুমি আমার সাথে। তারপর মাসুমা আমাকে একটা শপিং মলে নিয়ে আসে। মাসুমা আমাকে অনেকগুলো জামা কাপড় কিনে দিল। আমি নিতে না চাইলেও জোর করে দিয়েছে, তাই আর আমি ওকে বারণ করতে পারিনি। কালকে থেকে এগুলো পরে কলেজে আসবে। আর কাল যদি তোমাকে এগুলো পরে না আসতে দেখি তাহলে কলেজের ছাদ থেকে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবো। সবসময় এভাবে ভয় দেখো কেন? আমি কি একবারও বলছি এগুলো পরে আসবো না?
ওকে চলো এখন যাওয়া যাক। তারপর মাসুমা আমাকে ওর গাড়ি করে আমার বাসায় নামিয়ে দেওয়ার কথা বলল, কিন্তু আমি বারণ করলাম, কারণ আমি চাই না মাসুমা আমার আসল পরিচয় জানো। তাই মাসুমা চলে যায় আর আমিও আমার বাসায় চলে আসি। বাসায় আসতে ভাবি আমাকে জিজ্ঞেস করলো, আজকে তুমি শপিং করতে যাবে, তাহলে আমাকে বলে দাওনি কেন? আসলে ভাবি এগুলো আমি শপিং করিনি, আমাকে একদম কিনে দিয়েছে। কি ব্যাপার ভাই, কোন মেয়ে শপিং করে দিল নাকি? হুম, তা মেয়েটা কে? আমারই ক্লাসমেট, সাথে একটা ভালো বন্ধু। শুধু বন্ধু নাকি অন্য কিছু? শুধু বন্ধু। ঠিক আছে, এখন গোয়েন্দাগিরি না করে সামনে থেকে সরো, আমি রুমে গিয়ে ফ্রেশ হব। ভাবি চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইল বের করে কিছুক্ষণ গেম খেললাম। এভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এখন আমি মাসুমার ওপর পুরোই দুর্বল হয়ে পড়েছি। ওর সাথে এখনও কথা না বললে কিচ্ছু ভালো লাগে না। এখন মাসুমা আর আমি অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলি, কলেজ বাদ দিয়ে ঘোরাফেরা করি। বলতে পারেন এখন আমি মাসুমার ওপর পুরোই ফিদা। কিন্তু এই ভালোবাসাটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। রাতের বেলায় মাসুমাকে কল দিলাম, কিন্তু ওর নাম্বার বিজি বলছে। আর ওদিকে মাসুমা, কি রে মাসুমা, তুই দেখছি ইদানিং মুজিবরের উপর বেশি কেয়ারিং দেখাচ্ছিস। কি ব্যাপার, তুই আবার ওই লোকটাকে ভালোবেসে ফেলেছিস তো? তুই পাগল হয়েছিস নাকি? আমি ভালোবাসবো আবার ওই ছোট লোকটাকে? কালকেই ওই ছোট লোকটাকে কলেজ থেকে বের করব। তুই দেখ, তোকে আমি যা বলি তা শুধু শোন, কালকে তুই এগুলো করবি। তুই বল, আমি শুনছি। তারপর জুই আর মাসুমা দুজনে মিলে একটা প্ল্যান বানায়, যেটার বিষয় নাকি আমি কিছু জানি না। মাসুমা জুইয়ের এখান থেকে কল কেটে দিয়ে আমাকে কল দিল। আমি কল রিসিভ করলাম। তোমার কল বিজি দেখলাম, কার সাথে কথা বলছিলে? এই তো জুয়ের সাথে একটু কথা বলছিলাম আর কি। আচ্ছা, কি করো এখন? শুয়ে আছি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। আচ্ছা, কালকে কলেজে একটু জলদি আসবে তো? কেন? আগে আসো তো, তারপর দেখতে পাবে। মাসুমার সাথে আরও অনেকক্ষণ কথা বলে আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে একটু জলদি চলে আসলাম। কলেজে এসে মাসুমাকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তখনই মাসুমার বান্ধবী জুই আমার কাছে আসলো। মুজিবর, মাসুমা তোমার জন্য আমাদের ক্লাসের ভিতরে অপেক্ষা করছে, জলদি যাও, ও নাকি তোমাকে কি বলবে। হয়তো আজকে ও আমাকে প্রপোজ করবে, তাই আমি জলদি ক্লাসে চলে আসলাম। কিন্তু মাসুমাকে কোথাও দেখতে পেলাম না। যখনই ক্লাস থেকে বেরিয়ে আসতে যাব তখনই দেখলাম মাসুমা ক্লাসের ভেতর ঢুকছে। মাসুমা ক্লাসের ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। কি হলো মাসুমা, এভাবে দরজা বন্ধ করছো কেন? অন্য ছাত্রছাত্রীরা দেখতে পেলে কি ভাববে আমাদের? দরজা হলো প্লিজ। তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোককে আমি ভালোবাসি? কি বলছো তুমি এসব মাসুমা? আমি তোকে আজকেই কলেজ থেকে বের করব। তোর বেশি ভাব, তাই না? আজকে দেখবো তোর ভাব কোথায় যায়। বলে নিজের আঙুল দিয়ে নিজের গলায় একটা আঁচড় কাটলো। তারপর ঠোঁটে লিপস্টিক নষ্ট করলো। ওর পরনে যে কাপড়টা ছিল ওইটা অনেকটা জায়গা ছিঁড়ে ফেললো। আমি শুধু হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। তারপরই বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগলো। তারই কিছুক্ষণের মধ্যে কারা যেন দরজাটা খুলে রুমের ভেতরে ঢুকে পড়লো। এর মধ্যে মাসুমা এসে আমাকে জড়িয়ে ধরেছে, এমনভাবে ধরেছে যে কেউ দেখে বলবে আমি ওকে ধর্ষণ করার চেষ্টা করছি। আমার পরনে যে শার্ট ছিল ওটা কখন যে ও বোতামগুলো খুলে দিয়েছে আমি টেরও পাইনি। কলেজের অনেকগুলো ছেলেপেলে এসে আমাকে আলাদা করলো। এর মধ্যে কলেজের অনেক স্যার ম্যাডামরা চলে এসেছে। একটা স্যার আমার কাছে এসে আমার গালে ঠাস করে 2-3টে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোকে আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ভাবতাম, কিন্তু আজকে তুই এটা কি করলি? ভেবেছিলাম তুই গরিব বলে কি হয়েছে, তুই ভালোভাবে পড়াশোনা করবি, কিন্তু লোকে ঠিকই বলে তোর মতো কিছু ছেলেরা কখনো ভালো মানুষ হতে পারে না। দোষটা তোর না, তোর বাবা মার তোকে ভালো শিক্ষা দিতে পারেনি। স্যার আমাকে আরও অনেক কিছু বললেন। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর প্রিন্সিপাল আসলেন। প্রিন্সিপাল এসে এসব শুনে আমার আব্বু আম্মু আর মাসুমার আব্বু আম্মুকে কলেজে আসতে বললেন। সাথে পুলিশকেও ডেকেছে। অনেকক্ষণ পর মাসুমার আব্বু আসলো। তারই কিছুক্ষণ পর অনেক দামি একটা গাড়ি করে আমার আব্বু আম্মু দুজনে আসলো। আমি আর মাসুমা দুজনে প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছি। মাসুমার আব্বু এসে আমার গালে 2টো থাপ্পড় মেরে দিল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আব্বু প্রিন্সিপাল স্যারের রুমে আসতে, আরে রহমান, তুই এখানে কি করছিস? কিছুক্ষণ আগে প্রিন্সিপাল স্যার কল দিয়ে বলল আমার ছেলে নাকি কি করেছে, তাই আসলাম। তোর ছেলে মানে? কে তোর ছেলে? এই তো দাঁড়িয়ে আছে। এটা তোর ছেলে? জানিস তোর ছেলে আমার মেয়ের সাথে কি করেছে আজকে? তোর বড় ছেলেকে অনেক ভালো একটা মানুষ বানিয়েছিস, তাহলে তোর এই ছেলেটা এরকম কেন হলো? কি করেছে আমার ছেলে?
প্রিন্সিপাল স্যার আব্বুকে সব বললেন। মাসুমাও কেঁদে কেঁদে আরও অনেক মিথ্যে বানিয়ে বললেন। আব্বু এসে আমাকে আরও অনেক মারলেন। আমি এক নজর মাসুমার দিকে তাকালাম, দেখলাম মাসুমাও মাথা নিচু করে আছে। আজকে থেকে আমি জানবো আমার একটাই ছেলে, তোর মতো ছেলে আমার দরকার নেই। হালিমা, চলো আমরা বাসায় যাই, ওর বিচার পুলিশ করবে। আব্বু বিশ্বাস করো, আমি কিছু করিনি। এখন আমার মেয়েটার কি হবে? কে বিয়ে করবে আমার মেয়েকে? তুই চিন্তা করিস না, এর সাথেই তোর মেয়ের বিয়ে দিব। তোর মেয়েকে আমি আমার বাসায় নিজের মেয়ের মতো রাখবো। এরই মধ্যে ভাইয়া অনেকগুলো পুলিশ নিয়ে কলেজে চলে আসলো। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমার ভাইয়া একজন পুলিশ অফিসার। ভাইয়া কলেজে এসে এসব শুনে আমাকে আরও 2-3টে থাপ্পড় মেরে দিল। কেউ আজকে আমার কথা বিশ্বাস করছে না। আমাকে থানায় নিয়ে যাওয়া হলো, কালকে কোর্টে চালান করে দেবে। পুরো রাত আমি জেলের মধ্যে ছিলাম, এক ফোঁটা পানিও খাইনি। পুরো রাত শুধু মাসুমার কথাই ভাবছিলাম, মাসুমা কেন আমার সাথে এরকম করেছে। আজকে আমাকে কোর্টে নিয়ে যাচ্ছে। অন্যদিকে জুই, আমি মনে হয় একটু বেশিই করে ফেলেছি। মজিবুরের বাবা যে এত বড় লোক, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি ভেবেছি আজকে কোর্টে আমি সব সত্যি কথা বলে দেব। এটা একদম করতে যাস না। এখন যদি তুই সত্য কথা বলে দিস তাহলে তোর আব্বু তোকে মেরেই ফেলবে। আর ওনার কথা ভুলে গিয়েছিস উনি কি বলেছিলেন? তাই চুপচাপ থাক। কিন্তু মজিবুরের লাইফটা তো বরবাদ হয়ে যাচ্ছে। তাতে তোর কি? তোর জন্য তো ভালোই হলো। এখন বেশি কথা না বলে চল, কোর্টের সময় হয়ে গেছে। কোর্টে মাসুমার মিথ্যা সাক্ষীর জন্য আমার 5 বছরের জেল হয়। তখনই কোর্টের মধ্যে আমাদের বিয়ে দেয়। পুলিশ যখন আমাকে জেলে নিয়ে যাবে তখনই মাসুমাকে বললাম, তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুই আজকে যেটা করলি তার জন্য তোকে সারা জীবন পস্তাতে হবে, মনে রাখিস। আমি আর কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে পুলিশ কিছু বলতে না দিয়েই জেলে নিয়ে আসলো। মা, তুই চিন্তা করিস না, তুই আমার বাসায় নিজের মেয়ের মতো থাকবি। আর ওর তো উচিত শিক্ষা হয়েছে, ওর ওটাই প্রাপ্য। আমাকে জেলে নিয়ে আসা হলো। জেলের মধ্যে অনেকের সাথে পরিচিত হলাম। এদের মধ্যে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠল, সে হলো মিঠুন। এভাবে জেলের মধ্যে 3টা বছর কেটে গেল। এই 3টা বছর আমার পরিবার একবারও আমার সাথে দেখা করতে আসেনি। এখন বর্তমানে ফেরা যাক। জেলের বাইরে দাঁড়িয়ে আছি। জেল থেকে বেরিয়ে আসার সময় পুলিশ আমার হাতে কিছু টাকা দিয়ে বলেছিল এগুলো নাকি আমি জেলের মধ্যে কাজ করে কামিয়েছি। জেলের বাইরে দাঁড়িয়ে ভাবছি এখন কি বাসায় যাব নাকি অন্য কোথাও। আর কিছু না ভেবে আমি সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো, কিন্তু কেন? আমি বাসার ভেতরে গেলাম। আমার বোনটাকে স্টেজে বসে থাকতে দেখলাম। তারই পাশে একটা ছেলে বসে আছে, হয়তো এটা ওর বর হবে। আরেক পাশে মাসুমাও দাঁড়িয়ে আছে। হঠাৎই কেউ একজন আমাকে ধাক্কা দিল। ওর ধাক্কায় আমার হুঁশ ফিরল। এতক্ষণ আমি একরকমভাবেই আমার বোনের দিকে তাকিয়েছিলাম। তুই এখানে কেন এসেছিস? আর তুই জেল থেকে ছাড়া পেলে কিভাবে? প্লিজ ভাইয়া, আমাকে একটু আমার বোনের সাথে কথা বলতে দাও। আমাদের দুজনের কথায় বিয়ে বাড়ির সকল মানুষ আমাদেরকে তাকিয়ে রইল। এই বিষয়টা আব্বু খেয়াল করে আমার কাছে আসলো। তুই কেন এসেছিস আমার বাসায়? এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর মতো একজন ধর্ষক কখনো আমার বাসায় পা রাখতে পারবে না। আব্বু, আজকে তো আমার কথাটা বিশ্বাস করো, আমি ওই দিন কিছু করিনি। কি বিশ্বাস করবো তোকে? হ্যাঁ, যখন তুই একটা মেয়ের ইজ্জত নষ্ট করেছিস তখন কি একবারও ভাবিসনি যে বাসায় তোরও একটা বোন আছে? আমি আমার পা জড়িয়ে ধরে বললাম, প্লিজ আম্মু চুপ করো, আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি ওই দিন কিচ্ছু করিনি। তুই যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। প্লিজ আম্মু, এভাবে বলো না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। আমি চলে যাচ্ছি আম্মু, আমি চলে যাচ্ছি। আর কখনো তোমার এই খারাপ ছেলের মুখ দেখতে হবে না। কিন্তু যাওয়ার আগে একবার আমাকে আমার বোনের কাছে যেতে দাও। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আম্মু সরে গেল আর আমি আমার বোনের কাছে আসলাম। আপু আমার সাথে কথা বলছে না, তাই আমি বলতে লাগলাম, এই দেখ আপু, আমি আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি আমি ওই দিন কিছু করিনি। কিন্তু আমি এই কথাটা কাউকে বিশ্বাস করাতে পারছি না। আর মাসুমা, দেখছিস আজকে আমার পরিবারের লোক আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এগুলো শুধু তোর জন্য হয়েছে, এটার জন্য তোকে অবশ্যই শাস্তি পেতে হবে। আর আপু, তুই ভালো থাকিস,
আর পারলে তোর এই কুলাঙ্গার ভাইটাকে ভুলে যাস। আরও কিছু কথা বলে আমি ওখান থেকে চলে আসলাম। কোথায় যাবো ভেবে পাচ্ছি না। তখনই দেখলাম রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে, তাই আমি একটু দৌড়ে গিয়ে ট্রাকের পেছনে উঠে পড়লাম। অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওদিকে পুরো বিয়ে বাড়িটা চুপচাপ হয়ে গিয়েছে, আর মাসুম অত ভয় কাঁপছে। আপুর বিয়েটা ভালোভাবেই হয়ে যায়, কিন্তু আমার কথাগুলো শুনে একজন অনেকটা খটকা লাগে। তাই বিয়ের ঝামেলা শেষ করে যাওয়ার দুদিন পর আমাদের বাসার ভেতর মাসুমের আব্বু আম্মু, আমার আব্বু আম্মু, ভাইয়া সবাই বসে কথা বলাবলি করছে। তখনই ভাবি এমন একটা কাজ করলো যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। বৌমা কি করছে সব? আসলে মাসুমা সোফায় বসেছিল। ভাবি গিয়ে মাসুমার হাত ধরে টেনে সোফা থেকে উঠায়। তখনই আম্মু উপরে কথাটা বলে, আপনাদের কি মনে হয় আপনার ছেলেও সব কাজ করতে পারে? আপনাদের মনে হলেও আমার মনে হয় না, কারণ এর সাথে আমার বোন অনেক সময় কাটিয়েছে। মুজিবুর চাইলেই আমার বোনের সাথে ওই কাজগুলো করতে পারতো যেগুলো মাসুমা বলেছে, কিন্তু মুজিবুর এমনটা করেনি। ওই যে আপনাদের কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু বিয়ের দিন মুজিবুরের কথা শুনে আমি এটা তো গ্যারান্টি দিয়ে বলতে পারি মুজিবুর ওই কাজটা কখনো করতে পারে না। তুমি কি বলতে চাও? আমার মেয়ে যা বলছে সব মিথ্যা? মিথ্যা নাকি সত্য এখনই প্রমাণ হবে। আপনারা দাঁড়ান, আমি আসছি। ভাবি ওনার রুমে চলে গেলেন। তারই কিছুক্ষণের মধ্যে হাতে একটা কোরআন নিয়ে চলে আসলেন। নেই মাসুমা, এটা তুমি তোমার মাথায় রেখে বলো তো, ওই দিন মুজিবুর তোমার সাথে ওসব করেছিল? আমি শুনেছি এটা মাথায় দিয়ে নাকি কেউ কোনো দিন মিথ্যা কথা বলতে পারেনি, কারণ এটা মাথায় নিয়ে মিথ্যা কথা বললে ওর বিচার আল্লাহ করে। ভাবির কথা শুনে মাসুমা আরো ভয় পেয়ে গেল। কি হলো মাসুমা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বলো। হ্যাঁ মা, বলো। মাসুমা কিছু না বলে কেঁদে দিল। তারপর মাসুমা সব সত্য কথা বলে দিল। মাসুমার কথা শুনে মাসুমার আব্বু মাসুমার উপর অনেক রেগে যায়, তাই মাসুমার কাছে গিয়ে মাসুমার গালে ঠাস করে 2-3টে থাপ্পড় মেরে দেয়। তোর জন্য আজকে একটা নির্দোষ ছেলে শাস্তি পাচ্ছে। দেখলেন তো আব্বু আম্মু, আমি বলেছিলাম না আমার ভাই এসব কিছু করতে পারে না। মাসুমাকে যখন ওর আব্বু আম্মু মারতে যাবে, তখনই আমার আব্বু গিয়ে মাসুমার আব্বুকে আটকায়। তুই থাম অর্ণব, আমি দেখছি। কেন করলে মা এরকম? কেন আলাদা করে দিলে আমার ছেলেকে আমার কাছ থেকে? কি দোষ করেছিলাম আমরা তোমার কাছে? আর কি দোষ করেছিল আমার ছেলে বলো? মাসুমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই মাসুমার আম্মু গিয়ে মাসুমাকে আরো 2-3টে থাপ্পড় মেরে দিয়ে বলল, কথা বলিস না কেন? কি দোষ করেছিল ছেলেটা, যার জন্য ছেলেটাকে তুই তার পরিবার থেকে আলাদা করে দিলি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আব্বু, এখানে না দাঁড়িয়ে থেকে চলো, মুজিবুরকে খুঁজতে হবে। ওর এখন কোথায় গিয়েছে সেটা আমাদের এখনই জানতে হবে। হ্যাঁ চল। আব্বু, ভাইয়া সাথে মাসুমার আব্বু ওরা বেরিয়ে পড়লো আমাকে খোঁজার জন্য। ভাইয়া থানায় কল করে পুলিশকে বলে দিয়েছে যাতে আমাকে খোঁজে। পুরো দিন আমাকে খুঁজলো ওরা, কিন্তু কোথাও পেল না। হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। কি হলো, তোমরা এইভাবে চলে আসলে কেন? আমার ছেলে কোথায়? আমরা ওকে খুঁজে পাইনি। কথাটা শুনে আম্মু কেঁদে দিল। মাসুমার আব্বু আম্মু মাসুমার কাছে গিয়ে বলল, যতদিন মুজিবুরকে খুঁজে না পাওয়া যায় ততদিন পর্যন্ত তুই আমাদের বাসা কখনোই পাবি না। ওগো চলো, আমরা চলে যাই। মাসুমা মাটিতে বসে কান্না করতে লাগলো। আজকে ওর পাশে কেউ নেই। তখন আম্মু মাসুমার কাছে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কেন করলে এরকম? আমি এরকম করতে চাইনি, কিন্তু আমি এসব করতে বাধ্য হয়েছি। মানে কি? আমি শুধু মুজিবুরকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। আমি ভাবিনি এত কিছু হয়ে যাবে। ওই দিন আমি আদালতে সব সত্য কথা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। আমি যদি ওই দিন সব সত্য কথা বলে দিতাম, তাহলে আজকে আপনাদের মধ্যে কেউ বেঁচে থাকতো না। ওই দিন কি হয়েছিল আমাদের সব কিছু খুলে বলো। মনে আছে ভাইয়া, আজ থেকে অনেক বছর আগে আপনি এখানকার মস্তান রনির ভাইকে এনকাউন্টার করেছিলেন? হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। রনির ভাইয়ের সাথে আমার ভাইয়ের কিসের সম্পর্ক? আপনি যেমন রনির কাছ থেকে ওর ভাইকে কেড়ে নিয়েছেন, ঠিক রনিও এটাই করেছে। ওই দিন যখন আমি কোর্টে সাক্ষী দিতে আসব, তার আগে রনি আমাকে আর আমার বান্ধবীকে কিডন্যাপ করে নেয় আর আমাকে হুমকি দেয়। আমি যদি আদালতে মিথ্যা সাক্ষী না দেই, তাহলে ও আমাকে সহ আপনাদের সবাইকে মেরে ফেলবে। তাই আমি ওই দিন অনেক ভয় পেয়ে যাই। আদালতে যখন আমি সত্যি কথাটা বলতে যাব, তখন ওখানে রনিও ছিল। আবুর কাছে একজন, আম্মুর কাছে আরেকজন, ভাইয়ের কাছে আরেকজন হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল। আমি যদি ওই দিন সত্যি কথাটা বলে দিতাম,
তাহলে রনির লোক আপনাদের ওখানেই মেরে ফেলতো। এখন বলেন আমি কি করে আপনাদের মরতে দিতে পারতাম? কথাগুলো বলেই মাসুমা হাউমাউ করে কেঁদে দিল। আম্মু মাসুমার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে আমাদের এই কথাগুলো আরও আগে বললে না কেন? কারণ রনির লোক সবসময় আপনাদের ফলো করতো, আর আমি আপনাদের সত্যিটা বলে দিলে তাহলে ওরা অবশ্যই আপনাদের মেরে ফেলতো। আজকে বাড়িটা পুরো নির্ঘুম হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। ওদের কথা আর কত শুনবেন। চলুন এখন আমার বিষয়ে বলি। দুদিন আগে যখন আমি একটা ট্রাকে উঠি, তখন ট্রাকটা অনেকক্ষণ জার্নি করে একটা গোডাউনে আসে। ট্রাক থেমে যাওয়ার সাথে সাথে আমিও ট্রাক থেকে নেমে পড়লাম। বুঝতে পারলাম এটা সবজির গোডাউন। আমি ট্রাক থেকে নামার সাথে সাথেই ট্রাকের ড্রাইভার আমার কাছে আসলো। কে তুমি বাবা, আর এখানে কিভাবে আসলে? আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমাকে কি একটা কাজ দিতে পারবেন? কি কাজ করতে পারবে তুমি? যে কোনো কাজ। গাড়ি চালাতে জানো? হ্যাঁ, কিন্তু লাইসেন্স নেই। লাইসেন্সের চিন্তা তুমি করো না, যেহেতু তুমি আমার কাছে কাজ চেয়েছো তাহলে আমি অবশ্যই তোমাকে কাজ দিব। কিন্তু এখানে কাজ করতে হলে অনেক রিস্ক আছে। যে কীরকম রিস্ক? আসো আমার সাথে, আমি দেখাচ্ছি তোমায়। আমি ড্রাইভার আঙ্কেলের সাথে গেলাম। আঙ্কেল গাড়ি থেকে 3-4টে বাক্স নামালো। এই বক্সগুলো দেখতে পাচ্ছ? জানো এগুলোতে কি আছে? কি? তখন আঙ্কেল বাক্সগুলো খুলল। ওপরে সবজি দিয়ে ভরা, কিন্তু নিচে পিস্তল দেখতে পেলাম। এগুলো কি আঙ্কেল? বলছিলাম না এখানে কাজ করতে হলে রিস্ক আছে, এটাই হলো সেই রিস্ক। এগুলো যদি পুলিশে ধরতে পারে তাহলে এগুলোর সাথে তোমাকেও জেলে থাকতে হবে। সমস্যা নেই আঙ্কেল, আমি এই রিস্ক নেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু টাকা পাবো কত? অনেক টাকা পাবে। এখন চলো তোমাকে নিয়ে আমার মালিকের কাছে যাই। উনি এই শহরে অনেক বড় একজন মাফিয়া, যার হয়ে আমি কাজ করি। কি নাম তার? রাজ। সবাই ওনাকে রাজ ভাই বলে ডাকে। আমি আঙ্কেলের সাথে সেই লোকটার কাছে আসলাম। লোকটার বয়স খুব একটা বেশি হবে না, আমার থেকে 2 থেকে 3 বছরের বড় হবে হয়তো। লোকটা বলল, চাচা এই ছেলেটা কি? বাসা থেকে পালিয়ে এসেছে আর ও এখানে কাজ করতে চাই, তাই আমি আপনার কাছে নিয়ে আসলাম। এই ছেলে এদিকে আয়। আমি লোকটার কাছে গেলাম। জি ভাইয়া বলেন। তোর নাম কি? আর তোকে দেখে তো বাচ্চা মনে হয়। তুই এই কাজটা কেন করতে চাস? মরণের ভয় নেই? মরণের ভয় থাকলে বাসা থেকে এভাবে পালিয়ে আসতাম না। আর আমি মরে গেলেও এখন আমার জন্য কান্না করার মতো কেউ নেই। তা বাসা থেকে পালিয়ে এসেছিস কেন? কোনো মেয়ের চক্করে নাকি? না ভাইয়া, এটা অনেক লম্বা কাহিনী, এখন বললে শেষ হবে না। সবাই আমাকে ভাই বলে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে ভাইয়া বলে ডাকেনি। কিন্তু তুই আমাকে আজকে ভাইয়া বলে ডাকলি। যেহেতু তোর কেউ নেই আর আমারও কেউ নেই, তাহলে আজকে থেকে তুই আমার ছোট ভাই। কি আমার সাথে থাকবি? ঠিক আছে ভাইয়া। চাচা তুমি গাড়ির মালগুলো আনলোড করাও, আমি ওকে নিয়ে এক জায়গায় যাব, আর আজকে থেকে ও আমার সাথেই থাকবে। আমি রাজ ভাইয়ার সাথে চলে আসলাম। দেখলাম রাজ ভাই একটা বস্তির ভেতরে ঢুকলো গাড়ি নিয়ে। কি হলো ভাইয়া, এখানে কোথায় যাচ্ছেন? এই বস্তিটা দেখছিস? এই বস্তির যত লোক আছে ওরা সবাই আমার পরিবার। রাজভাই গাড়ি থেকে নামার সাথে সাথে অনেকগুলো বাচ্চা পোলাপন রাজভাইয়ের কাছে দৌড়ে আসলো। রাজভাই গাড়ির পেছনে গিয়ে গাড়ির ডিগ্গি খুলে অনেকগুলো চকলেট বের করলো আর এক এক করে সকল বাচ্চাকে দিয়ে দিল। আমি আগে এই রাজভাইয়ের নাম শুনেছি, আর এটাও শুনেছি উনি নাকি খুবই খারাপ লোক। দিন দুপুরে কাউকে খুন করতে নাকি একবারও ভাবে না। কিন্তু আজকে ওনাকে দেখে আমার একটু বিশ্বাস হচ্ছে না যে উনি কাউকে খুন করতে পারে। আমি শুধু ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কখন যে উনি আমার কাছে চলে আসলেন বুঝতেই পারিনি। কিরে এভাবে কি দেখছিস? চল, এখানকার কাজ শেষ। এখন তোকে নিয়ে আমি আমার বাসায় যাব। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। আপনি তো আমাকে চেনেন না, তাহলে আমাকে আপনি আপনার সাথে কেন নিচ্ছেন? আমি যদি কোনো পুলিশ হয়ে থাকি তাহলে? তোকে এখন বলবো না, তুই কিছুদিন আমার সাথে থাক, তাহলে নিজেই বুঝে যাবি আমি কেন তোকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আর রইল পুলিশের কথা, তোর মধ্যে পুলিশের কোনো গুণ নেই। এখন কথা না বলে চল। আমি রাজভাইয়ের সাথে ওনার বাসায় চলে আসলাম। অনেক বড় বাসা, আর বড় বাসা হবে নাই বা কেন, উনি যে কাজ করেন থাক, সেটা নাই বলি। রাজভাইয়ের সাথে আমিও গাড়ি থেকে নামলাম। রাজভাইয়া আমার কাঁধে একটা হাত রাখলো। গান চালাতে জানিস? না ভাইয়া। সমস্যা নেই, এখানে থাক, সব কিছু শিখে যাবি। রাজভাই গেটের ভেতরে ঢোকার সাথে সাথে দেখলাম অনেকগুলো লোক রাজভাইয়ার পেছনে এসে দাঁড়ালো। সবাই যখন জিজ্ঞেস করলো আমি কে, তখন রাজভাই আমাকে ওনার ছোট ভাই বলে পরিচয় করিয়ে দিলেন। আমিও ওনার সাথে বাসার ভেতরে ঢুকলাম। একটা কাজের লোক এসে আমাকে একটা রুম দেখিয়ে দিল। এভাবেই কেটে গেল পুরো 3 মাস। এখন আমি সব ধরনের গান চালাতে পারি। রুমে বসে মোবাইল দেখছিলাম, তখনই রাজভাইয়ার ডাক আসলো। আমি নিচে চলে আসলাম। জি ভাইয়া, কিছু বলবেন?
তোকে বলছি না আমাকে আপনি করে বলবি না, আমাকে তুমি করে বলবি। ঠিক আছে ভাইয়া, বলো। এই নে গাড়ির চাবি, এই গাড়িতে অনেক মাল আছে, এই গাড়িটা তুই এই ঠিকানার মতো দিয়ে আসবি। এগুলো আমিই নিয়ে যেতাম, কিন্তু আমাকে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, তাই আমি এখন ওখানে যাব না। তুই এগুলো দিয়ে বাসায় চলে আসিস। রাজভাই আমার কাছে একটা ঠিকানা দিল। জি ভাইয়া, কখন দিয়ে আসতে হবে? এক্ষুনি বেরিয়ে পড়, আর এই নে তুই আমার পিস্তলটা নিয়ে যা। আমি রাজভাইয়ার এখান থেকে গাড়ির চাবি সাথে পিস্তল দুটো নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বেরিয়ে আসার সাথে সাথে রাজভাইও বাসা থেকে বেরিয়ে গেল। আধ ঘন্টার মতো গাড়ি চালিয়ে হঠাৎ একটু হিসু পেল, তাই আমি গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে হিসু করার জন্য গাড়ি থেকে নামলাম। হিসু করার জন্য যখন প্যান্টের চেইনটা খুলতে যাব, কিন্তু চেইনটা অনেক টাইটভাবে লেগে গিয়েছে, তাই প্যান্টের বেল্ট খোলার সাথে সাথেই আমার পেছন থেকে পিস্তলটা নিচে পড়ে গেল। আমিও পিস্তলটা খেয়াল করলাম, কিন্তু ওঠালাম না, আগে হিসু করে নিলাম। তারপর পিস্তল উঁচিয়ে যা দেখলাম তা বিশ্বাস হলো না, কারণ পিস্তলে কোনো ম্যাগাজিন নেই। তার মানে কি এই পিস্তল রাজভাইয়াকে কে দিয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে। আমি জলদি করে গাড়িটা ঘুরিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রাজভাইয়া সকল লোক বাসায় আছে, তাই আমি একটা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রাজভাই কোথায়? লোকটা বলল, রাজভাই নাকি ওনার সাথে কাউকে নিয়ে যাননি। রাজভাইকে নিজের মুখে তোমাদেরকে বারণ করেছে ওনার সাথে যাওয়ার জন্য? না, রাজভাইয়ের সাথে তো ভালো গিয়েছে, ওই তো গাড়ি থেকে এসে বলল আমাদের নাকি রাজভাই যেতে বারণ করেছে। মাথা মোটা সবগুলো। রাজভাইকে এখনই ফোন দাও। সবাই এক এক করে ফোন দিতে লাগলো, কিন্তু কারো ফোন রিসিভ করছে না। তাই আমি রাজভাইয়ের মোবাইলে লোকেশন চেক করতে লাগলাম, কোথায় দেখাচ্ছে এখন। লোকেশন পেয়েও গেলাম, তাই একজনকে জিজ্ঞেস করলাম, এই লোকেশনটা কোথায়? সেটা তো এখান থেকে কিছু মিনিটের রাস্তা, আর এটা একটা গোডাউন। তাহলে এখনই চলো তোমরা সবাই আমার সাথে। আমি আসার সময় অনেকগুলো গান আমার সাথে নিয়ে আসলাম। কিছুক্ষণের মধ্যেই ওই গোডাউনে চলে আসলাম। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। এখানে আজকে কোনো ডিল হওয়ার কথা না, আজকে রাজভাইকে এখানে মারার জন্য নিয়ে আসা হয়েছে। আমি সোজা গোডাউনের ভেতরে চলে আসলাম। দেখলাম রাজভাইকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, তার থেকে কিছু দূরে অনেকগুলো লোক বসে আছে। আমি এভাবে গাড়ি নিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে ওই লোকগুলো হাতে পিস্তল নিয়ে আমার দিকে তাক করলো। আমার কাছেও একটা মেশিন গান ছিল, ওটা দিয়ে আন্ধাধুন ফায়ার করতে লাগলাম। অনেক লোক মারা গিয়েছে, আর অনেকে বেঁচে আছে, আরও কিছু লোক ব্যথায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমি জলদি গিয়ে রাজভাইকে চেয়ার থেকে খুলে কাঁধে করে গাড়িতে এসে বসালাম। এখানে যতগুলো লোক বেঁচে আছে সবগুলোকে বেঁধে আমাদের গোপন আস্থায় নিয়ে যাও। রাজভাইকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। আমি রাজভাইকে নিয়ে হসপিটালে চলে আসলাম। হসপিটালে রাজভাইকে সবাই চেনে, তাই জলদি করে রাজভাইকে এমার্জেন্সিতে নিয়ে গেল। অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি, তখনই একটা নার্স আমার কাছে আসলো। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেমন আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে। ওনাকে এত পাওয়ারফুল ঘুমের ইঞ্জেকশন কে দিয়েছে? সেটা তো ভাইয়ার জ্ঞান ফিরলে জানা যাবে। আমি কি এখন ভেতরে যেতে পারি? হ্যাঁ, যান। আমি ভেতরে চলে আসলাম। দেখলাম একটা মেয়ে ডাক্তার রাজভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ওনার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মেয়েটার কাছে গেলাম। এই কি, আপনি সরেন ভাইয়ার ওখান থেকে। কে তুমি? আমি যেই হই না কেন, আপনি সরেন আমার ভাইয়ার এখান থেকে। আর আপনি কি এখানে বসে কান্না করছেনই বা কেন? আমি মিম, এই হসপিটালের একজন ডাক্তার। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। এখন বলেন এখানে বসে কান্না করছেন কেন? আমি রাজকে ভালোবাসি। কি সত্যি? তার মানে আপনি আমার ভাবি? না, তোমার ভাই আমাকে সহ্য করতে পারে না। ওকে যখন প্রপোজ করেছিলাম তখন আমাকে পিস্তল দিয়ে ভয় দেখিয়েছিল, আর বলেছিল ওর সামনে যাতে আর কোনোদিনও না যায়, যদি সামনে যাই তাহলে নাকি গুলি করে দেবে। ও, এখন বুঝতে পারলাম। আপনি ভাইয়াকে ভালোবাসেন, কিন্তু আমার ভাই আপনাকে ভালোবাসতো না, তাই না? হ্যাঁ। ভাইয়া তো একজন মস্তান, তাহলে কেন ভাইয়াকে ভালোবাসেন? কেন ভালোবাসি বলছি, আজ থেকে অনেক মাস আগে একদিন আমার একজন বান্ধবীকে কিছু ছেলেরা ইপটিজিং করতেছিল। ওই দিন রাজ আমার বান্ধবীকে ওদের হাত থেকে বাঁচিয়েছিল। ওই দিনেই আমি ওর ওপর ক্রাশ খাই। তারপর ওর বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখি ও একজন মস্তান। আম্মু আব্বুকে যখন রাজের কথা বলেছিলাম, আব্বু আম্মু বলেছিল আমি যাতে ওকে নিয়ে আব্বু আম্মুর সাথে দেখা করাই, কিন্তু এখন পর্যন্ত আমি ভালো করে ওর সাথে কথাই বলতে পারিনি। চিন্তা করবেন না ভাবি, আমি আছি তো। আমি ভাইয়াকে রাজি করাবো, আর খুব জলদি আপনাকে আমার ভাবি বানাবো। তাহলে আপনি এখন ভাইয়ার দেখাশোনা করেন, আমি একটু কাজ শেষ করে আসছি। আমি আমাদের লোকের কাছে চলে আসলাম। ওরা কোথায়? আপনার কথায় গোডাউনে ওদের বেঁধে রেখেছে। বালা কোথায়? বালা বেঁচে নেই, মারা গেছে। চল তোরা আমার সাথে। আমি ওই গোডাউনে চলে আসলাম। দেখলাম সবগুলোকে বেঁধে রাখা হয়েছে, তাই আমি একটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
বল, তোরা কার কোথায় রাজভাইয়াকে মারতে গিয়েছিলি? আমরা কিছু জানি না। আমার পিস্তলটা দে তো। আমি পিস্তল দিয়ে সোজা দুটো লোকের কপালে গুলি করে দিলাম। এখনো বলছি মুখ খোল, নাহলে তোকে মারতে আমি একবারও ভাববো না। বলছি প্লিজ দাও, আমাদের মারবেন না। আমাদের আদনান পাঠিয়েছে রাজভাইকে মারার জন্য। এই আদনানটা আবার কে? ও সবসময় চায় রাজভাইয়ের ক্ষতি হোক। কোথায় পাবো ওকে? এখন হয়তো ওর বাসায় আছে। চল ওর বাসায় যাবো এখন। এদের কি করব? আমি এক এক করে সবগুলোকে মেরে ফেললাম। তারপর ড্রাইভার আদনানের বাসায় চলে আসলাম। গেট ভেঙে গাড়ি ঢুকিয়ে দিলাম বাসার ভেতরে। গাড়ি থেকে নেমে সবাই একসাথে বাড়িতে ফায়ার করতে লাগলাম। আমার হাতে একটা মেশিন গান, বাকি দুজনের হাতে মেশিন গান, আর সবার হাতে অনেক রাইফেল আছে। মিনিটের মধ্যে আদনানের বাড়ির নকশা বদলে গেল। সবাই একসাথে আদনানের বাসার ভেতরে ঢুকে পড়লাম। আদনান কোথায়? তুই বের হ বলছি। তোমরা সবাই দেখো আদনান কোথায়। সবাই একসাথে আদনানকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর একজন আদনানকে কলার ধরে সিঁড়ি দিয়ে টানতে টানতে নিচে নিয়ে আসলো। এক ধাক্কা মেরে আমার পায়ের সামনে ফেলে দিল। ওর পেটে জোরে একটা লাথি দিলাম আমি। আদনান ছিটকে গিয়ে সোফার পাশে পড়ল। আমি গিয়ে ওর চুলের মুঠি ধরে উঠলাম। তখন আদনান বলল, কে তুই? আমার বাড়ির ভিতরে ঢুকে আমার সবগুলো লোককে মেরে ফেলেছিস, আর এখন চাচ্ছিস আমাকে মারতে? কি ক্ষতি করেছি আমি তোর? রাজকে চিনিস? হ্যাঁ, এতক্ষণে হয়তো ও মারা গিয়েছে। না রে, এখনো মারা যায়নি। যতক্ষণ আমি ওর সাথে আছি, ওকে তুই কেন, আল্লাহ ছাড়া আর কেউ মারতে পারবে না। কে তুই? রাজের ছোট ভাই। প্লিজ আমায় মাফ করে দে, এরকম ভুল আর কখনো করব না। আদনান আমার পায়ে পড়ে গেল। আমি সোজা ওর মাথায় গুলি করে দিলাম। আদনানের খেল খতম। চলো, এখন আমি আবার হসপিটালে যাব। হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বল। আপনাদের কি রাজভাইয়ের থেকেও আরো বেশি খতরনাক লোক। মিনিটের মধ্যেই সবগুলোকে শেষ করে দিলেন। আমি শুধু একটা মুচকে হাসি দিলাম, তারপর সোজা হাসপাতালে চলে আসলাম। এখানে এসে দেখি আরেক কাণ্ড। রাজভাই আর ডাক্তার মেয়েটা ঝগড়া করছে, মানে মিম। তাই আমি ওদের কাছে গেলাম। কি হয়েছে ভাই, এইভাবে ঝগড়া করছো কেন? দেখ না ভাই, আমি একজন মাস্তান, কিন্তু আমাকে একটুও ভয় পায় না এই মেয়েটা। কিভাবে আমার সাথে পায়ের ওপর পা রেখে ঝগড়া করছে। তাতে কি হয়েছে? তুমি যেরকম, তোমার বউটাও তো এরকমই হবে, তাই না? বউ মানে? কার বউ? কিসের বউ? তুমি এখন অসুস্থ, আগে ঠিক হয়ে নাও, তারপর আমি সব বলবো। ভাবি তুমি এখন যাও, ভাইয়ার সাথে আমার কিছু কথা আছে। মিম বাইরে চলে গেল। ওই, তুই ওকে ভাবি বললি কেন? আমি তোমাকে পরে বলছি, এখন আমি যা জিজ্ঞেস করি তাই বলো। হ্যাঁ বল। তোমাকে ঘুমের ওষুধ কে দিয়েছিল, আর কি হয়েছিল ওখানে? আর বলিস না, যার উপর এত বিশ্বাস করেছি সেই আমাকে ধোঁকা দিল। আমি যখন ওখানে যাই তখন আমার সাথে একটা লোকও দেখতে পাই না। তাই আমি বালাকে জিজ্ঞেস করি লোকগুলো কোথায়। তখনই বালা আমার ঘাড়ের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আমি কিছু করার আগেই ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপর চোখ খুলতেই দেখি আমি হসপিটালে, আর আমার মাথার পাশে ওই শাকসুন্নি মেয়েটা বসে আছে। আর আমাকে হসপিটালে কে নিয়ে আসলো? আমি। তুই? তোকে তো আমি ডেলিভারি দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তাহলে তুই ওখানে গেলি কিভাবে? তুমি যে আমাকে একটা পিস্তল দিয়েছিলে, ওইটাই যখন আমি দেখি তখন দেখতে পাই পিস্তলের কোনো ম্যাগাজিন নেই। তখনই আমার একটা জিনিস খেয়াল হয়, তুমি যে পিস্তলটা আমাকে দিয়েছিলে ওই পিস্তলটা তোমাকে বালা দিয়েছিল। তখনই আমি বুঝতে পারি তোমার হয়তো কোনো না কোনো বিপদ হয়েছে। তাই আমি তোমার মোবাইলের লোকেশন অনুযায়ী গিয়ে দেখি সত্যি তোমার বিপদ হয়েছে। তারপর আর কি, তোমাকে বাঁচিয়ে নিয়ে আসলাম। ভাই শুধু আপনাকে বাঁচায়নি, ওখানে যতগুলো লোক ছিল সবাইকে মেরে ফেলেছে। কি? তুই সবাইকে মেরে ফেলেছিস? বালাকে তো কমসে কম জীবিত রাখতি। ওর কাছ থেকে আমার অনেক কিছু জানার ছিল। কে ওকে বলেছে আমাকে মারতে, সে তো জানা হলো না। সেটা জানতে হবে না, আদনান আপনাকে মারতে বলেছিল। কি? ওই কুত্তার বাচ্চা আদনান আমাকে মারতে বলেছিল? আজকে ওকে আমি মেরেই ফেলবো। আপনারা গিয়ে মরতে হবে না, মজিবর ভাই ওকে মেরে হাসপাতালে এসেছে। তুই আদনানকে মেরে ফেলেছিস? কি করব, তোমাকে এই অবস্থায় দেখে রাগ কন্ট্রোল হয়নি, তাই গিয়ে আদনানকে মেরে ফেলেছি। তোর যদি কিছু হয়ে যেত তাহলে? আমি আমার চিন্তা করি না, কারণ আমার জন্য কাদার মতো কেউ নেই। যারা ছিল সবাই আমাকে ঘৃণা করে। কে বলেছে কেউ নেই? আমি আছি তো। তুই আমার রক্তের কেউ না হলেও তুই আমার ছোট ভাইয়ের চেয়েও কম না। আয় ভাই, তুই আমার বুকে আয়। একটা জিনিস চাইবো, দেবে? আজকে তুই আমার জীবন বাঁচিয়েছিস, তার মানে এই জীবনটাও তোর। তুই যদি এখন বলিস তাহলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি। বল কি চাই তোর? না, তোমার জীবন চাই না, আমি অন্য কিছু চাই।
তুই বল, শুধু আমি সব কিছু এনে দিব তোকে। সত্যি তো? আবার পরে বলো না যে এটা আমি দিতে পারবো না। তুই শুধু বল। মিম নামের মেয়েটা আছে না, আমি চাই তুমি ওকে বিয়ে করে আমার ভাবি বানিয়ে দাও। দেখো, তুমি বলছো যা চাইবো তাই দেবে, এখন কিন্তু পাল্টি খেতে পারবে না। ঠিক আছে, ওর বাবা মা যদি রাজি হয় তাহলে আমিও রাজি। আর আমার তো কেউ নেই তুই ছাড়া, তাই তুই গিয়ে ওর মা বাবার সাথে কথা বল। ঠিক আছে, তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার সাথে সাথেই তোমার বিয়ে। রেডি থেকো কিন্তু। আমি দরজার পাশে এসে দেখি মিম এতক্ষণ আমাদের কথা শুনছিল। কি ভাবি, এখন তো খুশি? অনেক খুশি। তাহলে এখন তোমার বাসার ঠিকানা দাও, তোমার আব্বু আম্মুর সাথে আবার কথা বলতে হবে। ওনারা রাজি, আমি কথা বলেছিলাম। বাহ, তুমি দেখি অনেক ফাস্ট। ঠিক আছে, ভাইয়া ডিসচার্জ হলেই তোমাদের বিয়ে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হয়েছে, এখন বিয়ের জন্য তৈরি হয়ে নাও। কিছুদিন পর রাজ ভাইয়া সুস্থ হয়ে যাওয়ার পর মিম আর ভাইয়ার বিয়ে দিয়ে দিলাম। এভাবে কেটে গেল পুরো 3টা বছর। রাজ ভাই এখন আর মাস্তানি করে না, ওনার যত কাজ ছিল সব আমি করি এখন। রাজ ভাইয়ার বেশ কয়েকটা কোম্পানি আছে, সবগুলো আমি আর রাজ ভাইয়া দুজনে মিলে দেখি। আর মিম তো ডাক্তারি করে। আর একটা কথা, রাজ ভাইয়ের একটা মেয়েও আছে, ওর নাম জেমিমা, সবাই জেমিম বলে ডাকে। মেয়েটা আমার জন্য পুরো পাগল। আমি বাসায় যাওয়ার সাথে সাথে যার কোলেই থাকুক না কেন, সাথে সাথে আমার কোলে চলে আসবে। এটা দেখে ভাইয়া আর মিম ভাবি বলে আমি নাকি জেমিমের ওপর জাদু করেছি। আজকেও কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথেই জেমিম ওর আম্মুর কাছ থেকে আমার কোলে চলে আসলো। চু, আমার চকলেট কোথায়? আমি পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে জেমিমার হাতে দিলাম। আমি কি আমার আম্মুর জন্য চকলেট আনতে ভুলে যেতে পারি? এই নাও তোমার চকলেট। অনেক কথা হয়েছে, এখন খাবার খেতে আসো, তোমার জন্যই এখনো বসে আছি। ঠিক আছে ভাবি, আসছি। সবাই একসাথে খেতে বসেছি, তখনই ভাইয়া বলল, আর কত? কি? এখন তো একটা বিয়ে করে নে। তোমাদের তো আমার বিষয়ে সবকিছুই বলেছি, তাহলে তোমরাই বলো কিভাবে আমি বিয়ে করতে পারি। তুমি কি কখনো বাসায় যাবে না? যাব, সময় আসুক। ওসব বাদ দে, এখন আমি যা বলি তাই শোন। হ্যাঁ বলো, শুনছি। তখন রাজ ভাইয়া যে জায়গার নাম বললো সেটা শুনে আমি অবাক হলাম, কারণ রাজ ভাইয়া বলল, হ্যাঁ বলো। গুয়াহাটিতে যে আমাদের যে কোম্পানিটা আছে ওইটাতে তোর যেতে হবে, ওটাও কালকে। ওখানে কি যেন একটা সমস্যা হয়েছে, কিছু লোকাল ছেলেরা নাকি কোম্পানি থেকে চাঁদা চাইছে। কোম্পানি থেকে চাঁদা না দেওয়ায় কোম্পানি আর চালাতে দেবে না, এটা বলে হুমকি দিয়েছে। আমি যেতাম, কিন্তু আমি ওখানে গেলে এখানে 2টা মিটিং আছে, ওইগুলো তুই করতে পারবি না, তাই তোকে পাঠাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। ওখানে গিয়ে আমি কোথায় থাকবো? তুই চিন্তা করিস না, তুই ওখানে যাওয়ার সাথে সাথেই আমাদের কোম্পানির ম্যানেজার এসে তোকে নিয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমি কালকে চলে যাব। তোমাদের কথা শেষ হলে এখন খাও। খাওয়া দাওয়া শেষ করে আমি জেমিমাকে নিয়ে রুমে চলে আসলাম। জেমিম আমার সাথেই থাকে। জেমিমকে ঘুম পাড়িয়ে কিছুক্ষণের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে। বাস থেকে নামার সাথে সাথেই একজন লোক আমার কাছে আসলো। স্যার আছেন? কে আপনি? আমি আপনাদের কোম্পানির ম্যানেজার। ও আচ্ছা, চলেন তাহলে। আমি ম্যানেজারের সাথে চলে আসলাম। ম্যানেজার আমাকে একটা বাসার সামনে নিয়ে আসলো। এই বাসাটা রাস্তার বানিয়েছে, আপনি এখানে থাকতে পারেন। আমি বাসার ভেতরে আসলাম। বাসাতে শুধু 2টা কাজের লোক দেখতে পেলাম, আর কাউকেই দেখতে পেলাম না। আমি একজন কাজের লোককে বললাম 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে দিতে। তারপর রুমে এসেই একটু রেস্ট নিলাম। বিকেলবেলা ম্যানেজারকে ডাকলাম। ম্যানেজার আসছিল। কালকে আমি কোম্পানিতে যাব, সব কিছু রেডি রাখবেন, আমি এসে সব কিছু চেক করব। ঠিক আছে স্যার। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে রাজ ভাইয়াকে কল দিলাম। হ্যালো ভাইয়া, আজকে আমি কোম্পানিতে যাচ্ছি। হ্যাঁ, ম্যানেজার আমাকে বলেছে ভালোভাবে দেখে শুনে যাস। আর এই নে, তোর ভাবি কি যেন কথা বলবে। দাও। হ্যালো ভাবি, বলেন কিভাবে হয়েছে? তুমি যাওয়ার সময় জেমিমকে কেন বলে যাওনি? এই জন্য কান্না করে পুরো বাড়ি মাথায় উঠিয়ে রেখেছে। এখন জেমিম কোথায়? এই তো কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেছে। ওকে ভাবি, তাহলে এখন আমি রাখি, কোম্পানিতে যাব। ওকে, দেখে শুনে যেও। আমি কল কেটে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে ম্যানেজার আমার কাছে আসলো। ম্যানেজারের সাথে আমি ভেতরে যাচ্ছি, এমন সময়ে অতি চেনা পরিচিত একটা মুখ দেখতে পেলাম। সে হয়তো আমাকে দেখে শকড হয়েছে। সে হয়তো ভাবতেও পারেনি আমি এখানে এভাবে আসবো। আমিও কিছুটা শকড হয়েছি। লোকটা আর কেউ না, আমার বন্ধু বিকি। ম্যানেজারকে বললাম ওকে আমার কেবিনে নিয়ে আসতে। কেবিনে এসে বসলাম। কিছুক্ষণ পরই ম্যানেজার বিকিকে নিয়ে আসলো।
আমাকে ডেকেছিলেন স্যার? আমি ম্যানেজারকে পাঠিয়ে দিলাম। ওই, তুই আমাকে স্যার বলছিস কেন? কারণ আপনি এই কোম্পানির মালিক, তাহলে আপনাকে স্যার বলবো না তো কি বলবো? এই কোম্পানির মালিক হওয়ার আগে থেকে আমি তোর বন্ধু, তাই আমাকে স্যার না বলে নাম ধরে বল। ঠিক আছে, এখন বল কেমন আছিস, আর এইসব কিভাবে হলো? তুই আগে বস, তোর সাথে অনেক কথা আছে। আর আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। বললি না কিন্তু এইসব কিভাবে কি হলো। তার আগে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর আমাকে দে। আমার বিষয়ে আমি তোকে পরে বলবো। হ্যাঁ বল, কি বলবি? কোম্পানিতে কিসের সমস্যা হচ্ছে রে? শুনলাম ওখানকার কিছু ছেলে নাকি কোম্পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন? এই কোম্পানির ম্যানেজারের জন্য। মানে? শোন তাহলে আমি সব বলছি। কোম্পানির ম্যানেজারটা আছে, ও এখানকার অনেকগুলো ছেলেকে দিয়ে কোম্পানি ব্যাকসাইডের কাজ করে নিয়েছে, কিন্তু এখন সে ওদের বেতন দিচ্ছে না, আর ওই ছেলেগুলোর টাকারও খুব প্রয়োজন। কেন, কি হয়েছে? আমি এখন যা বলবো তা শুনে হয়তো তুই কিছুটা না অনেকটা শখ খেতে পারিস। তুই আগে বল। তোর আব্বু হার্ট অ্যাটাক করেছে, তোর আব্বু চিকিৎসার টাকা প্রয়োজন। হোয়াট? পাগল হয়েছিস নাকি? আমার আব্বুর কি টাকার অভাব নাকি যে চিকিৎসা করার জন্য টাকা পাচ্ছে না? তুই এখান থেকে চলে যাওয়ার পর এখানে অনেক কিছু হয়ে গিয়েছে যা তুই জানিস না। তুই বল আমাকে। আর আব্বু এখন কেমন আছে? তোকে আমি শুরু থেকে সবকিছু বলছি, তুই শোন। আজ থেকে 5 মাস আগে এখানকার মাস্টার রনিকে তো তুই চিনিস। ও প্রথমে তোর ভাইয়ের পুলিশের চাকরি খেয়েছে। কিন্তু কিভাবে কি? আজ থেকে 5 মাস আগে তোর পরিবারের সবাই যখন একসাথে বসে টিভি দেখছিল, তখন হঠাৎ টিভিতে একটা নিউজ আসে। নিউজে একটা মেয়ে বলছিল তোর ভাইয়া নাকি ওই মেয়েকে জোর করে দর্শন করেছে। মেয়েটি নাকি পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গিয়েছিল, তখন নাকি তোর ভাইয়া তাকে সুযোগ নিয়েছে। তখনই তোর ভাইয়ের পুলিশের চাকরিটা চলে যায়, আর তোর আব্বুর সাথে যারা ব্যবসা করতে তারা সবাই তোর আব্বুকে বারণ করে দেয় যে তোর আব্বুর সাথে আর কেউ ব্যবসা করবে না। তোর আব্বু ব্যবসার জন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল। তারপর ওই ব্যাংক থেকে তোর আব্বুকে প্রেশার দিতে থাকে লোন পরিশোধ করার জন্য। একে তো তোর ভাইয়ের চাকরি চলে গিয়েছে, আর ওনার ব্যবসা আর চলছে না। এসব কিছু সহ্য না করতে পেরে ওদের হার্ট অ্যাটাক করেন। এর থেকেও দুঃখের খবর, 2 দিন পর তোদের বাচ্চাটা নিলাম উঠবে। রনি? ওই রনির বাচ্চাকে তো আমি ছাড়বো না। আব্বু কোন হাসপাতালে আছে? এখান থেকে অনেক দূরে যে হসপিটালটা আছে ওইটায়। আমাকে নিয়ে চলো ওই হাসপাতালে। আর এই ম্যানেজারের ব্যাপারটা আমি পরে দেখছি। আমি বিকিকে নিয়ে ওই হসপিটালে চলে আসলাম। আব্বু কোন কেবিনে আছে? চল আমার সাথে। বিকির সাথে ওই কেবিনে চলে আসলাম। কেবিনের ভেতর শুধু আম্মুকে দেখতে পেলাম। আব্বু আমার কথাগুলো শুনতে লাগলাম। এটা আমার পাপের শাস্তি। আমার ছেলেটার সাথে আমি যে অন্যায় করেছি, আল্লাহ আজকে আমাকে তার শাস্তি দিচ্ছে। আমি মরে গেলেও আফসোস নেই, কিন্তু মরার আগে শুধু একবার আমি আমার ছেলের মুখটা দেখতে চাই। দেখবে তুমি ঠিক হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখো, উনি সব কিছু ঠিক করে দিবেন। আমি মুখে মাস্ক পরে রুমের বাইরে দাঁড়িয়ে আছি। তখনই ভাইয়া, ভাবি, মাসুমা আর ছোট্ট একটা ছেলেকে আসতে দেখলাম। মাসুমাকে দেখেই আবার রাগ উঠে গেল। মন চাইছে এখনই ওকে খুন করে ফেলি। আজকে ওর জন্য শুধু এসব কিছু হচ্ছে। আমি মুখে মাস্ক পরে থাকায় ওরা কেউ আমাকে চিনতে পারল না। আমি বিকির সাথে ওখান থেকে ডাক্তারের কেবিনে চলে আসলাম। ডাক্তার সাহেব, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসো। কিন্তু কে তুমি? এত নাম্বার কেবিনে যে পেশেন্ট আছে তার ছোট ছেলে আমি। আব্বু সঠিক কি হয়েছে প্লিজ ডাক্তার আমাকে সব কিছু বলেন। ওনার হার্টের সমস্যা, ওনার হার্টের অপারেশন করাতে হবে। আমি 5 মাস আগে ওদেরকে বলেছিলাম হার্টের অপারেশন করতে, কিন্তু ওরা এখনও টাকার ব্যবস্থা করতে পারেনি। এইভাবে থাকলে উনি আর কিছুদিন বাঁচতে পারবে। যত জলদি হয় ওনার অপারেশন করাতে হবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব না। অপারেশনের জন্য কত টাকা দরকার? এই ধরেন 5 লাখ টাকার মতন হবে। আমাকে অ্যাকাউন্ট নম্বর দিন, আমি এখন টাকা পেমেন্ট করে দিচ্ছি। আজকেই আব্বুর অপারেশনের ব্যবস্থা করেন, আর এক্ষুনি। আর প্লিজ আমার পরিবারের কাউকে এটা বলবে না যে আমি এই টাকাগুলো দিয়েছি। অপারেশন করার জন্য টাকা দিয়ে দিলাম। এদিকে আব্বুর কেবিনে সবাই বসেছিল। তখনই ডাক্তার কেবিনে গিয়ে বলল, নার্স, রুগীকে নিয়ে আসো, এখনই অপারেশন করানো হবে। কিন্তু আমরা তো এখানে টাকা জোগাড় করতে পারিনি। ওনার অপারেশনের টাকা একজন দিয়ে দিয়েছে। এখন আপনাদের সাথে কথা বলে সময় ওয়েস্ট করতে চাই না। রুগীকে নিয়ে যাচ্ছি, আপনারা অপেক্ষা করেন। আব্বুকে অপারেশনের কেবিনে নিয়ে গেল। আমি কিছু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছি। আমার পরিবারের কেউ আমাকে দেখতে পায়নি, আর দেখলে চিনতে পারবে না, কারণ আমার মুখে মাস্ক লাগানো। বিকি আমার কাছে আসলো। তুই দিয়েছিস টাকাগুলো? হুম। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে ভিতরে
আম্মু ভাই ভাবির সাথে কথা বল। না রে, আমি চাইলেও ওদের সামনে যেতে পারবো না। কেন? কারণ আমি ওই দিন আম্মু বলেছে আমি যদি ওনার সামনে যাই তাহলে ওনার মরা মুখ দেখব। তখনই একটা ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসলো। এমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে। ওনার রক্তের যে গ্রুপ, এই গ্রুপের রক্ত আমাদের হসপিটালে নেই। আমি রক্ত দেব। আপনি 1 ব্যাগ রক্ত দিতে পারবেন, আর 1 ব্যাগ রক্ত ব্যবস্থা করেন। স্যার 1 ব্যাগ রক্তের ব্যবস্থা হয়ে গেছে, শুধু এখন 1 ব্যাগ দিলেই হবে। ওকে, তাহলে আপনি চলেন আমার সাথে। ভাইয়া রক্ত দিতে চলে গেল। এদিকে ভাইয়া রক্ত দিচ্ছে, অপরদিকে আমি রক্ত দিচ্ছি। রক্ত দেওয়া শেষ হয়ে গেলে আমি কেবিন থেকে বেরিয়ে আসলাম। আবুর অপারেশনটা ভালোভাবে হয়ে গেল। ডাক্তার সাহেব, আমার স্বামীর জন্য যে এত টাকা দিয়েছে তাকে একবার দেখতে চাই। উনি তো এখানেই নেই, চলে গিয়েছে। আর যে আপনার স্বামীকে বাঁচানোর জন্য টাকা দিয়েছে, সেই আপনার স্বামীর জন্য রক্তও দিয়েছে। ডাক্তার সাহেব, আমরা কি আব্বুর সাথে দেখা করতে পারি? হ্যাঁ যান, গিয়ে দেখা করতে পারেন। আর চিন্তার কোনো কারণ নেই, উনি ঠিক আছে। এদিকে আমি বিকিকে নিয়ে আবার অফিসে চলে আসলাম। তারপর ম্যানেজারকে আমার কেবিনে ডাকলাম। জি স্যার, বলেন। আমি যা শুনছি তা কি সব সত্যি? কি শুনেছেন স্যার? আপনি নাকি এখানকার কিছু ছেলেকে দিয়ে কোম্পানির কাজ করিয়ে এখন ওদেরকে টাকা দিচ্ছেন না? মানে স্যার, আপনি আমার বাবার বয়সী লোক, তাই আপনার শরীরে আমি হাত তুললাম না। আর এই নেন আপনার এই মাসের বেতন। কালকে থেকে আপনার আর আসতে হবে না এই কোম্পানিতে। স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরকম ভুল আর হবে না। আমি বেরিয়ে যেতে বলেছি, ম্যানেজার চলে গেল। বিকি, তুই কি এই কোম্পানির বিষয়ে সব কিছু জানিস? সবকিছু জানি না, তবে বেশ কিছুই জানি। তাহলে ঠিক আছে, আজকে থেকে আমি তোকে কোম্পানির ম্যানেজারের দায়িত্বটা দিলাম। আর ওই ছেলেগুলোকে ওদের টাকাগুলো দিয়ে দিস। আর আমার আব্বুর জন্য এত কিছু করার জন্য ওদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিস। আমি এখন চলে যাব। রক্ত দিয়ে শরীরটা প্রচুর দুর্বল লাগছে। বিকিকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। শরীরটা দুর্বল থাকায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। এদিকে মজিবরের পরিবারের লোক ভাবছে ওদেরকে এত টাকা দিল কে। এটা ভাবার বিষয়, কারণ ওরা যাদের কাছে টাকা চেয়েছে সবাই টাকা দিতে বারণ করে দিয়েছে। মা, এতগুলো টাকা কে দিতে পারে বলতে পারো? না রে বাবা, আমি তো ভাবছি এতগুলো টাকা আমাদেরকে কে দিল। আবার তোর আব্বুকে নাকি রক্তও দিয়েছে লোকটা। আমাদের এই বিপদের সময় যে লোকটা আমাদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে যেন সারা জীবন ভালো রাখে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে আম্মু, তুমি এখানে বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। দেখি আব্বুকে কখন বাসায় নিয়ে যাওয়া যায়। বাসা? কিন্তু তোর আব্বুকে কোন বাসায় নিয়ে যাব? আমাদের বাসা তো কালকে নিলামে উঠবে। আমি একটা বাসা ভাড়া নিয়েছি, কালকে আমরা ওখানে গিয়ে উঠবো। আর আমি একটা কোম্পানিতে জব পেয়েছি, 2 দিন পর থেকেই আমি ওখানে জয়েন হব। কারো ফোনের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাজ ভাইয়া কল দিয়েছে। হ্যালো ভাইয়া, বলো। তুই ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ। তুই এই অসময়ে ঘুমাচ্ছিস কেন? তুই অসুস্থ নাকি? কি হয়েছে তোর? না ভাইয়া, আমার কিছু হয়নি। এমনি শরীরটা একটু দুর্বল লাগছিল তো, তাই আর কি শুয়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। এখন বলো, কেন কল দিলে? তুই নাকি আমাদের কোম্পানি ম্যানেজারকে কোম্পানি থেকে বের করে দিয়েছিস। ওকে তো শুধু কোম্পানি থেকে বের করেছি। আমি যদি আগের মতো থাকতাম তাহলে তাকে আমি এখানে গুলি করে মেরে ফেলতাম। কেন, কি করেছে? আমি ভাইকে সব কিছু বললাম। ও এই ব্যাপার। এখন তো কোম্পানিতে নতুন ম্যানেজার লাগবে। আমি একজন নতুন ম্যানেজার নিয়ে নিয়েছি। কে সে? আমারই এক বন্ধু, ওই কোম্পানিতে কাজ করে। আর ওকে আমি অনেক বিশ্বাস করি, তাই ম্যানেজারের দায়িত্বটা ওকে দিয়েছি। তাহলে ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি কল না দিলে আমি ঘুম থেকে উঠে কল দিতাম। হ্যাঁ বল। এখন কি তোমার লোক আছে, মানে যারা তোমার কাজ করে? আরে ওখানে সবাই আমাকে একজন বিজনেসম্যান বলে জানে, কেউ ওখানে জানে না আমি যে মাস্তানি করতাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এখন রাখি। আমি এখানে অনেক কাজ করতে হবে, আমি তোমাকে পরে ফোন দেব। ঠিক আছে। ভাইয়া কল কেটে দিল। আমিও আর ঘুমিয়ে না থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে একজন কাজের লোককে বললাম কিছু খাবার দিতে। খাবার খেয়ে আমি আর বিকিকে কল দিলাম। হ্যালো বিকি, কোথায় আছিস তুই এখন? এই তো এখন অফিস থেকে আসলাম। ঠিক আছে, তুই তাহলে ফ্রেশ হয়ে আমরা যে কলেজে পড়তাম ওই কলেজের পাশে যা, চাচার দোকানটা ছিল ওখানে আয়। ঠিক আছে, আসছি। আমি গাড়ি নিয়ে হেঁটে হেঁটে দোকানের সামনে চলে আসলাম। অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর বিকিও ওখানে আসলো। হ্যাঁ বল, কি বলবি? ওই ছেলেগুলোর সাথে আমার দেখা করে দিতে পারবি? কোন ছেলে? যারা কোম্পানিতে কাজ করেছিল। হ্যাঁ পারবো, তুই বস, আমি ওদেরকে এখানে আসতে বলছি।
বিকি সবগুলো ছেলেকে এখানে কল দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পরেই সবগুলো ছেলে চলে আসবে। দেখলাম 4 জন ছেলে, ওরা সবাই আমার কাছে আসলো। তোমরা কি করো? কিছু করি না, বেকার। পড়াশুনো? ওরা 4 জন ইঞ্জিনিয়ার। হোয়াট? কি বলছিস তুই এসব? হ্যাঁ, এটাই আমাদের গরিবের অবস্থা। টাকা দিলে চাকরি হয়, আর যাদের টাকা নেই তাদের চাকরি নেই। ঠিক আছে, আমি তোমাদের চাকরি দেব, কিন্তু তার আগে তোমাদের আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলেন, আমরা করে দিব। বিকি, তোর কাছে ওই মেয়েটার ফটো আছে? কোন মেয়ে? যে মেয়েটা বলেছিল ভাইয়া নাকি তাকে ধর্ষণ করেছে, ওই মেয়েটা। ফটো কেন? ওরা সবাই মেয়েকে দেখলে চিনবে। কিরে, চিনবে না? চিনবো না কেন, অবশ্যই চিনবো। তাহলে ঠিক আছে, তোমাদের কাজ হলো ওই মেয়েটা যেখানে খুশি থাকুক না কেন, ওই মেয়েকে খুঁজে বের করতে হবে, আমার কাছে নিয়ে আসতে হবে তোমাদেরকে। তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাদের চাকরি কনফার্ম। এটা বলার জন্যই তোমাদের এখানে ডেকেছিলাম। এখন তোমরা যেতে পারো। তুই কি করতে চাইস, আমাকে একটু খুলে বলবি? আগে ভাইয়ার সম্মানটা ফিরিয়ে দিতে হবে, আর ওই মেয়েটাই পারে একমাত্র ভাইয়ার সম্মান ফিরিয়ে দিতে। ওই মেয়েটাকে পেয়ে নেই, তারপর দেখ কি হয়। আর আমাদের বাড়ির নিলামিটা কখন? কালকে সকাল 9:30। ঠিক আছে, কালকে তাহলে আমি ওই বাড়িটা কিনবো। আচ্ছা বিকি, আমাকে একটা কথা বলতো, হসপিটালে সবাইকে দেখতে পেলাম, কিন্তু আপুকে তো দেখতে পেলাম না। আপু কি আসেনি? তোর আপুর আর তোর ভাইয়ের অনেক ঝগড়া হয়েছিল, তার জন্য তোর আপু আর তোদের বাসায় আসে না। তোর ভাইয়া তোর আব্বুর খবর তোর আপুকে দেয়নি। ও আচ্ছা, এখন চলি। কালকে সকালে আমার বাসায় চলে আসিস। পরের দিন সকালে। ওই ওঠ, নিলামে যেতে হবে। বিকি ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিলামের জন্য যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এবার এদিকে বাড়ি নিলামে উঠানো হচ্ছে। মজিবুরের পরিবারের সবাই এখানে আছে। প্রথম একজন বলল, 2,01,000, 2,02,000, 2,25,000, 2,25,000, 1, 2,25,000, 2, 3 লাখ, 10 লাখ। হঠাৎ কারো এত বেশি দাম বলা শুনে সবাই ওনার দিকে তাকালো। প্রথমে গাড়ি থেকে বিকি নেমে আসলো। আমি নিলামে এসে দেখি নিলামের ঠাক শুরু হয়ে গেছে, তাই আমি এত বেশি দাম দিয়ে আমার নিজের বাড়ি কিনছি। বিকি প্রথমে গাড়ি থেকে নেমে আসলো, তারপর আমিও গাড়ি থেকে নামলাম। আমার মুখে মাস্ক লাগানো। মাস্ক এই জন্য লাগিয়েছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। 10,01,000, 10,02,000, 2, আর কি কেউ দাম বাড়াবেন? কেউ আর কোনো কথা বললো না। 10,03,000, আসেন, আপনি টাকা দিয়ে আপনার কাগজপত্র সব নিয়ে যান। আমি ব্যাংকের লোকের কাছে চলে আসলাম। ওই লোকটা সবকিছু সাইন করে আমার কাছে দিয়ে দিল। আজকে থেকে এই বাসা আপনার, ওনারা সবাই সাইন করে দিয়েছে। এই নিন আপনার কাগজপত্র। আমি সকল টাকা পরিশোধ করে দিয়ে ব্যাংকের লোকের কাছ থেকে বাড়ির কাগজপত্র নিয়ে নিলাম। আমার পরিবারের লোক শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু আমি আম্মুর দিকে নজর দিয়ে দেখলাম, কিন্তু কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে যেন আম্মু আমাকে চিনে ফেলেছে। আমি যখনই ওখান থেকে চলে আসতে যাব তখনই আম্মু আমাকে পেছন থেকে ডাক দিল। মজিবুর। কি বলছেন আন্টি? ও মজিবর হতে যাবে কেন? ও তো আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির মালিক। তুমি চুপ করো বিকি, আমি আমার ছেলেকে চিনতে পারবো না? এত অবলা আমি হয়নি। আমি কালকেও হসপিটালে ওর উপস্থিতি টের পেয়েছিলাম। লোকে ঠিকই বলে, মা তার ছেলেকে হাজারো ভিড়ের মাঝখান থেকেও চিনে নিতে পারে, ঠিক যেমন আজকে আমাকে চিনে নিয়েছে। আম্মু পেছন থেকে এসে আমাকে ঘুরিয়ে মুখের মাস্কটা খুলে ফেলল, সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমাকে মাফ করে দে বাবা, ওই দিন আমার কথার জন্য তুই ওইভাবে বাসা ছেড়ে চলে গেছিলি। আমরা সবাই আমাদের ভুলটা বুঝতে পেরেছি বাবা, আমাদের আর ছেড়ে যাস না। আমি তোমাদের আগেই ক্ষমা করে দিয়েছি। একে একে সবাই এসে আমার কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু মাসুমা আমার কাছে আসছে না। মাসুমা ওখানে দাঁড়িয়ে ভয় কাঁপছে, তাও মাসুমা আমার কাছে আসলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সবার সামনে মাসুমা আমার পায়ে পড়ে গেল। আমি এটা আশা করিনি যে মাসুমা আমার পায়ে পড়ে যাবে। এই তুই আমার পা ছাড় বলছি, তোর মতো মেয়ের আমার পায়ের নিচে থাকারও যোগ্যতা নেই। আমি মাসুমাকে আমার পা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। তারপর সবাইকে নিয়ে বাসার ভেতরে আসলাম। অনেক বছর পর আজকে আবার এই বাসায় পা রাখলাম, অনেক ভালো লাগছে। আমি কখনো ভাবতেও পারিনি এখানে এসে এভাবে আমার নিজের বাসায় থাকবো। বাসার ভেতরে আসতেই আম্মু আমাকে জিজ্ঞেস করলো, তুই এতগুলো টাকা পেলি কোথায়? আর কালকে তুই হসপিটালে সব টাকা দিয়েছিলি তাই না? বাসা থেকে চলে যাওয়ার পর আমার সাথে কি কি হয়েছিল আমি সবকিছু আমার পরিবারের সবাইকে বললাম। আমাদের একটা ভুলের জন্য তোর জীবনটা বরবাদ হয়ে গেছে। না আব্বু,
এতে তোমাদের কোনো দোষ নেই, যা দোষ সব ওর। আর ওকে এই বাসায় কে থাকতে দিয়েছে? ওকে বলো এই বাসা থেকে চলে যেতে। মাসুমা এবার এসে আমার পা জড়িয়ে ধরল। প্লিজ এভাবে বলো না, আমি এখান থেকে চলে গেলে কোথায় যাব? জাহান্নামে যা। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না। ও যদি বাড়ি থেকে চলে যায় তাহলে যে ওর থাকার কোনো জায়গা হবে না। কেন, ওর বাবা মার কি হয়েছে? তাদের কাছে যাক। তুই চলে যাওয়ার পর ওর বাবা মা ওকে বারণ করে দিয়েছে যাতে ও কখনো ওই বাসায় না যায়। তারপর মজিবুর বলল মাসুমাকে যেন তার সামনে আসতে না। হঠাৎ করে এই সমস্ত কথা বলতে বলতে একজন ছেলেকে দেখতে পায়। তারপর সে বলল, ছেলেটা কে? তার উত্তরে তার মা বলল, তোর ভাইয়ের ছেলে। নাম কি? রাইহানুল। আমি ভাইয়া ছেলেকে সাথে নিয়ে একটু বাইরে বেরোলাম। মজিবুর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মজিবুরের পরিবারের সবাই মিলে মজিবুরকে বোঝাতে লাগলো। মা, ও কি আমাকে ক্ষমা করবে না? তা তো বলতে পারবো না, কিন্তু তোকে হাল ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, আচ্ছা আম্মু, আপনারা বসেন, আমি গিয়ে রান্না করি। আমি ভাইয়ার ছেলেকে সাথে নিয়ে একটু বাইরে বের হলাম। ভাইয়ার ছেলেকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম। এখানে অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। রাতের বেলা সবার সাথে খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া করে আমি আবার আমার রুমে চলে আসলাম। রুমে শুয়ে মোবাইলে গেম খেলছিলাম। তখনই দেখলাম কেউ একজন রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখি মাসুমা। ওকে দেখেই আমার রাগ উঠে গেল। মাসুমা সোজা আমার কাছে চলে আসে। কি হলো, তুই এই রুমে আসছিস কেন? শোয়ার জন্য এসেছি। কি, তুই এই রুমে শুবি মানে? না হলে কোথায় শোবো? আগে কোথায় শুতি, ওখানে যা। আমি তো আগে এই রুমেই থাকতাম, এই জন্যই এখানে এসেছি। আগে থাকতি সেটা পরের কথা, এখন আমি রুমে আছি, তাই তুই এখন থেকে এই রুমে আর থাকবি না। তাহলে আমি কোথায় শোবো? তুই রুম থেকে বের হবে কিনা সেটা বল। না। ঠিক আছে, তোর বের হতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এটা বলে যখন আমি পা বাড়াতে যাব তখনই মাসুমা আবার পা জড়িয়ে ধরল। প্লিজ তুমি এই রুম থেকে যেও না। তুমি এই রুম থেকে চলে গেলে আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। তুমি তো জানো আব্বুর 2 দিন আগেই আব্বুর অপারেশন হয়েছে। এখন যদি তুমি এভাবে চলে যাও তাহলে আব্বু অনেক আঘাত পাবে। ঠিক আছে, আমি যাব না, কিন্তু তুই আমার সাথে শুতে পারবি না। তুই সোফাতে ঘুমাবি। কিন্তু আমি তো সোফাতে ঘুমোতে পারি না। তাহলে অন্য রুমে গিয়ে ঘুমা যা, আমার ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। হঠাৎ কারো চিল্লানির আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। ও মা গো, কোমরটা ভেঙে গেল আমার। আমি তাকিয়ে দেখলাম মাসুমা সোফা থেকে পড়ে গেছে, আর পড়ে গিয়ে এভাবে চিল্লানি গেল। এই ছাগলের মতো এভাবে ব্যবহার করছিস কেন? ভালো করে ঘুমোতে দিবি না নাকি? মাসুমা আর ঘুমালো না, ওভাবেই বসে থাকলো। তাই আমি ঘুমিয়ে পড়লাম। ওই ওঠো, দেখো সকাল হয়ে গেছে। কি হলো, উঠছো না কেন? কারো ডাক শুনে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে প্রচুর রাগ উঠল। তাই ঠাস করে গালে একটা থাপ্পড় মেরে দিল। এই তো সাহস কি করে হলো আমার ঘুম ভাঙানোর? আমি কি বলেছি যে তুই আমার ঘুম ভাঙিয়ে দে? মাসুমা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এমনিতেই ফর্সা, আরও থাপ্পড় দিয়েছে, 5টা আঙুল গালে ভেসে বেড়াচ্ছে। এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? বের হও আমার রুম থেকে। মাসুমা গালে হাত দিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর আমিও উঠে ফ্রেশ হতে চলে গেলাম। মাসুমা ওভাবেই গালে হাত দিয়ে কান্না করে চলে আসলো। তখনই মজিবুরের মা জিজ্ঞেস করলো, কি হলো মা, তুমি এভাবে গালে হাত দিয়ে আছো কেন? আর মজিবুর উঠেছে? হ্যাঁ মা, উঠেছে। দেখি তোমার গালে কি হয়েছে। তোমার গালে চড়ের দাগ। কেন? মুজিবুর মেরেছে তাই না? দাঁড়াও, ওকে আসতে দাও। না ভাবি, ওকে কিছু বলবে না। এমনিতে ও আমার উপর রেগে আছে। এর মধ্যে যদি আপনি ওকে কিছু বলেন তাহলে আরো বেশি রেগে যাবে। তাই থাক, কিছু বলবেন না। কিন্তু ও তো... না ভাবি, প্লিজ আপনি কিছু বলবেন না, এসব আমার পাপের শাস্তি। মজিবুরের ভাবি আর কিছু বলল না। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি। আব্বুকে হসপিটালে না রেখেই বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় রেস্ট করার কথা বলেছে ডাক্তার। আমি আব্বু আমার রুমে গেলাম, আসতে পারি? হ্যাঁ আয়। আর আমার রুমে আসলে কি তোর পারমিশন নিতে হবে? আমি ভেতরে চলে আসলাম। এখন কেমন লাগছে? হ্যাঁ ভালো। তোকে একটা কথা বলবো বাবা, রাখবি? হ্যাঁ বলে। তুই মাসুমাকে ক্ষমা করে দে। মাসুমা ওইসব নিজের ইচ্ছাই করেনি। মানে কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে? আব্বু আমাকে সব কিছু বললো। মাসুমা কেন আমার সাথে এরকম করছে, সাথে এটাও বলেছে এসব যা কিছু হয়েছে এসব কিছুর পেছনে রনির হাত রয়েছে। আব্বুর কাছ থেকে সব কিছু শুনে রনির ওপর রাগ আরও উঠে গেল। ওর জন্য আমার পরিবারের সবাই কষ্ট পেয়েছে, ওকে তো আমি ছাড়বো না। রনি তুই অপেক্ষা কর, আমি তোর লাইফটাকে বরবাদ বানিয়ে দেবো। আমাকে আমার পরিবারকে যথেষ্ট কষ্ট দিয়েছিস তুই, তোকে তার থেকে দ্বিগুণ কষ্ট দেবো আমি। রইল মাসুমাকে ক্ষমা করে দেওয়ার কথা, ওকে তো আমি অত সহজে ক্ষমা করব না। ওর জন্য আমার
3টে বছর জেল থাকতে হয়েছে। ওকে আমি আরও অনেক কষ্ট দেব। ওকে আব্বু, তাহলে এখন আমি আসি, আমার আবার কোম্পানিতে যেতে হবে। ঠিক আছে, দেখে শুনে যাস। নিচে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আচ্ছা আম্মু, আজকে খাবারটা কে রান্না করেছে? কে রান্না করবে? যে সবসময় রান্না করে মাসুমা। মাসুমাকে কষ্ট দেওয়ার জন্য আমি খাবারের হাত ধুয়ে নিলাম। এসব একটা খাবার হলো? এসব খাওয়ার থেকে না খাওয়া ভালো বলেই আমি খাবার টেবিল থেকে উঠে চলে আসলাম। আসলে খাবারটা ভালোই হয়েছিল, কিন্তু মাসুমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করলাম। মজিবুর বাসার থেকে চলে গেল আর মাসুমা ওখানেই দাঁড়িয়ে কেঁদে দিল। কান্না করিস না মা, দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আরে ও বললেই হবে যে খাবার ভালো হয়নি? খাবারটা অনেক ভালো হয়েছে। এখন কান্না না করে বসো, খাবার খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি খাবার নিয়ে গেলাম। মজিবুরের আব্বু আর আমি একসাথে খেয়ে নেব। আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিলাম, তারপর কোম্পানিতে চলে আসলাম। বিকিকে আমার কেবিনে ডাকলাম। হ্যাঁ বল, কেন ডাকলি? আমি কোম্পানিটা ঘুরে দেখব, কোথায় কি আছে, চল আমাকে ঘুরিয়ে দেখাবি। আমি বিকির সাথে কোম্পানিটা ঘুরে দেখছি, তখনই আমার মোবাইলে কল আসলো। দেখলাম নতুন নাম্বার, তাই কল রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ভাই, আমি মহিদুর বলছি। আপনি একটা মেয়েকে খুঁজে বের করার জন্য বলেছিলেন না? আমি ওই মেয়েকে পেয়ে গেছি। ওই মেয়েটা একজন কল গার্ল, আর এখন ও আমার সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোরা মেয়েটাকে উঠিয়ে নিয়ে একটা গুমনাম জায়গায় যা, ওখানে ওকে বেঁধে রাখ। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। কেন কল দিলি? ওই ছেলেগুলোর মধ্যে একজন নাকি মেয়েটাকে পেয়ে গিয়েছে, তাই বললাম ওকে ওই জায়গাটা নিয়ে যেতে বল। পরে কোম্পানিটা ঘুরে দেখব। এখন ওই মেয়েটার কাছে যেতে হবে। তুই এদিকটা দেখ, আমি যাচ্ছি। আমি এই বলে মেয়েটার কাছে চলে আসলাম। দেখলাম ছেলেগুলো মেয়েটাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি সোজা গিয়ে আগে মেয়েটার গালে ঠাস করে কয়েকটা থাপ্পড় মারলাম। ভাবছিস তোকে কেন মারছি? আমি যা জিজ্ঞেস করব তাই বল, যদি না বলিস তাহলে তোকে এখানে মেরে রাস্তায় ভরে নদীতে ফেলে দেবো। হ্যাঁ বলেন, কি জানতে চান আপনি? কেন তুই আমার ভাইয়াকে ভাসিয়েছিস? সব কিছু বল এই ক্যামেরার সামনে। কে আপনার ভাই? ইন্সপেক্টর জিয়াবুর রহমান। এখন চিনতে পারছিস তো? আমি আমার কোমর থেকে একটা বন্দুক বের করে মেয়েটার মাথায় ধরলাম। এই বন্দুক তো সবসময় থাকে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তাহলে সব বলতে থাক। সালাম আলাইকুম। আপনারা হয়তো আমাকে চেনেন, কারণ কিছু মাস আগেই একটা নিউজে বলেছিলাম ইন্সপেক্টর জিয়াবুর রহমান আমাকে ধর্ষণ করেছে, কিন্তু এটা সত্য না, এটা সম্পূর্ণ মিথ্যে। উনি আমাকে কিছুই করেনি। আমি এসব কিছু টাকার জন্য বলেছি। রনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে বলেছিল আমি যাতে এসব কিছু বলি, আর আমাকে ভয় দেখিয়েছিল যাতে আমি এসব কিছু না বলি, তাহলে ও আমাকে মেরে ফেলবে। তাই আমিও এসব কিছু বলতে চাইছিলাম না। এর জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। মেয়েটা আরো অনেক কিছু কথাই বলল। ভাই, এখন এটার কি করব? ছেড়ে দে ওকে। আর শোন, তুই শুধু মেয়ে বলে আজকে বেঁচে গেলি, নাহলে তোকে কি করতাম ভাবতেও পারছিস না। তাই বলছি ভালো হয়ে যা। মেয়েটা ভয়ে দৌড়ে চলে গেল। এখন ওই কুত্তার বাচ্চা রনিকে ধরতে হবে। মজিবুর যে ভিডিওটা বানিয়েছিল ওই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই সকল নিউজে দেখানো শুরু করে দিয়েছে। এই ভিডিওটা ডিআইজি দেখতে পায়, তাই ডিআইজি সকল পুলিশকে অর্ডার দেয় যাতে রকিকে আজকেই ধরে। এই নিউজটা মজিবুরের পরিবারের সবাই দেখে। কিছুক্ষণের মধ্যে মজিবুরের বাসায় গাড়ির লাইন লেগে যায়। ডিআইজি এসেছে মজিবুরের বাসায়, সাথে তো আরও অনেক পুলিশ আছেই। ডিআইজি মজিবুরের ভাইয়ের কাছে মাফ চাইল, কারণ উনি ওই দিন মজিবুরের ভাইকে অনেক অপমান করেছিল। তাই তারপর আবার মজিবুরের ভাইকে পুলিশ জয়েন করতে বলে কালকে থেকেই। আজকে বাসার সবাই খুশি। একে তো এই বাসার ছোট ছেলে ফিরে এসেছে, অন্যদিকে বাসায় যে সুখটা চলে গিয়েছে আজ আবার সেই সুখটা ফিরে এসেছে। অন্যদিকে রনি এই নিউজটা দেখতে পেয়ে বাসা থেকে পালিয়ে যায়, যাতে ওকে কেউ খুঁজে বের করতে না পারে। আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটা অনেক চ্যানেলে পাঠিয়ে দিয়ে ওদেরকে কিছু টাকা খাইয়ে বললাম এই ভিডিওকে এখন ব্রেকিং নিউজ বলে চালিয়ে দিতে। আমার কথা মতো ওরা ভিডিওটা চালিয়ে দেয়। এখন রনিকে ধরার পালা, তাই নিজেই গাড়ি ড্রাইভ করে আবার কোম্পানিতে আসতে যাচ্ছিলাম। তখনই একজন আমার গাড়ি থামালো। আমি গাড়ি থামানোর সাথে সাথেই আমার মাথায় পিস্তল তাক করে ধরলো। লোকটার মুখে মাস্ক লাগানো, তাই আমি চিনতে পেলাম না। লোকটাকে আমি গাড়িতে উঠতে দিলাম। যখনই লোকটা মুখ থেকে মাস্ক চড়ালো তখনই দেখে তো আমি অবাক হলাম, কারণ লোকটা আর কেউ না, রনি। শালা তুই আর গাড়ি পেলি না, তোর মরণের কাছে আসলি। তোকে তো আজকে আমি মেরে ফেলবো। ওই গাড়ি চালা, না হলে এক্ষুনি গুলি করে দেব। না না প্লিজ, আমাকে মারবেন না, আমি গাড়ি চালাচ্ছি। বলেন আপনাকে কোথায় নিয়ে যাব? সামনে যেতে থাক,
আমি যেভাবে বললি, না হলে গুলি করে দেব। আমি গাড়ি চালাতে লাগলাম। গাড়িতে এসি অফ করা ছিল। দেখলাম রনি ঘেমে গিয়েছে। রনি হয়তো আমাকে চিনতে পারেনি, কারণ আমার মুখেও মাস্ক লাগানো। ওই এসি অন কর। গাড়ির এসি খারাপ হয়ে গেছে। আপনি চাইলে টিস্যু পেপার ইউজ করতে পারেন। দে জলদি। নেশাল, তুই শুধু এটা মুখে দে, তারপর দেখ তোর কি হয়। রনি টিস্যু পেপার দিয়ে মুখ মোছার কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেল, কারণ টিস্যু পেপারে আমি আগেই অজ্ঞান হওয়ার ওষুধ দিয়েছিলাম। রনিকে নিয়ে আমি সোজা একটা নির্জন জায়গায় চলে আসলাম। ওকে একটা ঘরের মধ্যে বেঁধে রেখে আমি চলে আসলাম। কোম্পানিতে আসতে আসতে কোম্পানির ছুটির সময় হয়ে গেল, তাই আমিও কোম্পানিতে আর না থেকে বাসায় চলে আসলাম। অনেক গরম পড়েছে, তাই রুমে এসে বসছি। তখনই মাসুমা গ্লাসে করে কি যেন নিয়ে আসলো। এটা নাও, এটা খেয়ে নাও, অনেক গরম পড়েছে, এটা খেলে আরাম হবে। তোকে আমি এসব আনতে বলেছি? বেরিয়ে যা আমার রুম থেকে। তোর মুখ দেখলেও আবার রাগ ওঠে, আর তুই বারবার শুধু আমার রুমে আসিস কেন? আমার ওপর যত খুশি পারো রাগ দেখাও, তাও এটা খেয়ে নাও। দে। আর শোন, তুই আর বেশি দিন এই বাসায় থাকতে পারবি না। আজকে আমি উকিলের সাথে কথা বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। মাসুমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য কথাটা বললাম। মাসুমা আবার আমার পা জড়িয়ে ধরল। আমাকে মারো, কাটো, তোমার যা ইচ্ছা তাই করো, তাও আমাকে ডিভোর্স দিও না। তুই ভাবলি কি করে আমি তোর সাথে থাকবো? তোমাকে ডিভোর্স দিয়ে আমি আবার বিয়ে করব। এখন তুই বেরিয়ে যা। ডিভোর্স পেপার চলে আসলে তুই সাইন করে দিস। মাসুমা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। সবে তো মাত্র শুরু হয়েছে, দেখ তোকে আরও কত কষ্ট দিই। রাতের বেলা আবার খাবার না খেয়ে আমি হাত ধুয়ে উঠে পড়লাম। তারপর বাসা থেকে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম। ওখান থেকে খাবার খেয়ে আরেকটা খাবার প্যাকিং করে নিলাম। তারপর সোজা রনিকে যেখানে বেঁধে রেখেছিলাম ওখানে চলে আসলাম। এসে দেখি রনি ছটফট করছে, তাই আমি গিয়ে ওর সামনে বসলাম। কে তুই? আর আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? আমি কে? আমাকে চিনতে পারছিস না? আমি মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। মুজিবুর তুই? ও, তাহলে চিনতে পেরেছিস? এই নে, খাবার খেয়ে নে। এটাই তোর জীবনের লাস্ট খাবার। রনির সামনে খাবার দেওয়ার সাথে সাথে পাগলের মতো খাবার খেতে শুরু করল। রনির পেট ভরিয়ে খাওয়ানোর পর আমি গিয়ে বাড়ি থেকে কয়েকটা ছুরি আর অনেক অস্ত্রশস্ত্র নিয়ে আসলাম। এগুলো দেখে তো রনি আরও ভয় পেয়ে গেল। আমি প্রথমেই রনির হাতের 5টা আঙুল কেটে ফেললাম। রনি যাতে চিল্লাতে না পারে সেই জন্য ওর মুখে টেপ মেরে দিয়েছি। তোর জন্য আমাকে জেল খাটতে হয়েছে, তোর জন্য আমার পুরো পরিবার কষ্ট পেয়েছে। তুই ভাবলি কি করে তোকে এত সহজে ছেড়ে দেবো? রনির পুরো শরীর আমি ছুরি দিয়ে কেটে ফেললাম। এমন কোনো জায়গা নেই যে আমি কাটিনি। এই 6 বছরে আমার শরীরে যত ক্ষত ছিল সবগুলো আজকে ওর শরীর দিয়ে উঠিয়ে দিলাম। লাস্টে রনির গলায় চাকু চালানোর কিছুক্ষণ পর রনির দম বেরিয়ে গেল। তারপর রনির লাশটা গাড়ি নিয়ে গিয়ে সিটির মাঝখানে একটা টাওয়ারে লটকিয়ে দিলাম। অনেক রাত হয়ে গিয়েছে, তাই এরিয়াতে কেউ নেই। আমি ওখান থেকে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আসার আগে যত অস্ত্রবস্ত্র ছিল সবগুলো একটা নদীতে ফেলে দিয়েছি। বাসায় এসে দেখি বাসার দরজা খোলা, কিন্তু কাউকে ভেতরে দেখলাম না। তাই সোজা আমার রুমে চলে আসলাম। আমার পরনে যা কাপড় ছিল সবগুলোতে রক্ত লাগায় আমি কাপড়গুলো বাসায় আসার আগে জ্বালিয়ে দিয়ে এসেছি। দেখলাম রুমে মাসুমা এখনো বসে আছে। কি হলো, তুই ঘুমাসনি? কোথায় ছিলে এতক্ষণ? তোকে বলতে আমি বাধ্য নই। সর, আমাকে ঘুমোতে দে। কি হলো, তুই এখানে আসছিস কেন? যা গিয়ে সোফায় শুয়ে পড়। আজকে মাসুমা সোফায় না শুয়ে নিচে বিছানায় করে শুয়ে পড়ল। পরের দিন সকালে সকল নিউজে শুধু একটাই খবর দেখাচ্ছে, এখানকার মাস্তান রনিকে কে যেন নির্মমভাবে মেরে টাওয়ারে লটকিয়ে রেখেছে। আমিও এই নিউজটা দেখলাম। আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। এইভাবে দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এই 1 মাস মাসুমাকে প্রচুর কষ্ট দিয়েছি। এখন আমি মাসুমাদের বাসায় যাচ্ছি। মাসুমাদের বাসায় গিয়ে দরজায় নক করতেই মাসুমার আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে মজিবুর বাবাজি যে, তুমি বাসায় কবে আসলে? এই তো আন্টি, কিছুদিন হলো। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসো। আমি ভেতরে চলে আসলাম। আন্টি আমাকে একটা সোফায় বসতে দিয়ে মাসুমার আব্বুকে ডাক দিল। মাসুমার আব্বু আমাকে এভাবে দেখে একটু অবাকই হলো, তাই আমার কাছে এসে বলল, ওই দিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি ওই দিন জানতাম না যে আমার মেয়ে তোমার সাথে এত বড় অন্যায় করেছে। এই কি করছেন আঙ্কেল? আমার কাছে মাপ চাইতে হবে না, আমি আপনাদের আগেই মাপ করে দিয়েছি। ও মাসুমার আম্মু, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? জামাই বাবাজি আজকে প্রথম আমাদের বাসায় আসলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না না আঙ্কেল, এসবের কোনো দরকার নেই। আমি যা বলতে এসেছি তাই বলেই চলে যাব। তোমাকে এভাবে তো যেতে দিচ্ছে না বাবা। আর কি বলতে এসেছো বলো, শুনছি আমরা। আমি শুনলাম আপনার নাকি ওই দিনের পর থেকে এখন আর মাসুমার সাথে কথা বলেনি। হ্যাঁ বাবা, কীভাবে বলবো বলো, আমার মেয়েটা যে এরকম হবে আমি ভাবতেও পারিনি। তুমি ওকে ক্ষমা করে দাও, ও এসব জেনে শুনে করেনি। হ্যাঁ, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ওকে একটা সারপ্রাইজ দিতে চাই।
সেটাতে আপনাদের সাহায্যের দরকার। হ্যাঁ বাবা বলো, আমরা কীভাবে তোমাকে সাহায্য করতে পারি? আপনি আর আন্টি দুজনেই কালকে আমাদের বাসায় যাবেন। বাসায় গিয়ে মাসুমাকে আপনাদের সাথে নিয়ে আসবেন। আমিও এমনভাবে নাটক করব যাতে মাসুমা আমাদের বাসা থেকে চলে আসে। তারপর আবার আমি মাসুমাকে বিয়ে করব। থাক, আর বলতে হবে না, সব বুঝে গিয়েছি। ওকে আঙ্কেল, তাহলে এখন আমি আসি। কিছু তো খেলে না। আরেকদিন এসে পেট ভরে খাবো। এখন আসি। মাসুমাদের বাসা থেকে এসে আমি কল করে আব্বু মুখে আমার প্ল্যানের বিষয়ে সব কিছু বলবো, যাতে ওনারা পরে কোনো সমস্যা না করে। পরের দিন, মাসুমা এদিকে আসো। হ্যাঁ বলো। এ নাও ডিভোর্স পেপার, এখানে সাইন করলে তুমি মুক্ত। আর এই বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। মাসুমা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, প্লিজ আমাকে ডিভোর্স দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তখনই আমার রুমে মাসুমার আব্বু আম্মু আসলো। মাসুমা ওর আব্বুকে দেখে ওনার কাছে গিয়ে বলল, আব্বু আম্মু তোমরা বলো না আমাকে যাতে ডিভোর্স না দেয়, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মাসুমার আব্বু আম্মু মাসুমাকে অনেকক্ষণ বোঝালো, কিন্তু মাসুমার এক কথা, ও এই বাসা ছেড়ে যাবে না। মাসুমার কান্না আমার আর সহ্য হচ্ছে না, তাই আমি রুম থেকে বেরিয়ে আসলাম। মজিবুর রুম থেকে বেরিয়ে যাওয়ার পর মজিবুরের ভাবি মাসুমার কান্না আর সহ্য করতে না পেরে মাসুমাকে সব কিছু বলে দেয়। ভাবির কথা শুনে মাসুমা মজিবুরের উপর অনেকটাই অভিমান জমে থাকে। তাই মাসুমা ও ওর আব্বু মাসুমার সাথে বাসায় চলে যায়। মজিবুর আর মাসুমার বিয়েটা আবার দেওয়া হয় দুদিন পরে। মজিবুর রাজ আর তার বউকেও আসতে বলে এখানে। রাজ বলে ওর কাজ আছে, তাই আসতে পারবে না, ডাইরেক্ট বিয়ের দিন আসবে। আজকে আমার বিয়ে, সবাই রেডি হচ্ছে মাসুমাদের বাসায় যাওয়ার জন্য। কিছুক্ষণ আগেও রাজ ভাইয়া কল দিয়ে বলল ওকে গিয়ে নাকি এগিয়ে নিয়ে আসতে। কোম্পানির পাশ থেকেও ও আমাদের বাসায় ছিল না, তাই আমি আব্বু আম্মু আর আমার সব বন্ধুদের বললাম সবাই যেন মাসুমাদের বাসায় চলে যায়। আমি রাজ ভাইয়াকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসি, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। মজিবুর বাসা থেকে গিয়েছে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। ওইদিকে সবাই মজিবুরের জন্য অপেক্ষা করছে, কিন্তু মজিবুর আসার কোনো নামই নেই। লোকের কাছে ঠিকানা জিজ্ঞেস করে করে রাজও চলে এসেছে, কিন্তু এখনও মজিবুর আসার কোনো নামই নেই। এদিকে সবাই চিন্তা করছে। মজিবুরের আব্বু রাজের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমাকে আনতেই তো গিয়েছিল মজিবুর, তাহলে কি ওর সাথে দেখা হয়নি তোমার? না আঙ্কেল, ওর সাথে আমার দেখা হয়নি। আর আমি ওকে অনেকবার কল দিয়েছি, কিন্তু ওর নাম্বার এখন বন্ধ বলছে। তখনই একটা লোক এসে মজিবুরের আব্বুর কাছে একটা চিঠি দেয়। মজিবুরের আব্বু চিঠিটা খুলে পড়তে থাকে। আব্বু আম্মু, এই বিয়েটা করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। মাসুমার মতো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাই আমি চলে গেলাম। তোমাদের যার সাথে ইচ্ছে তার সাথে মাসুমাকে বিয়ে দিয়ে দাও। চিঠিটা পড়ে মজিবুরের আব্বু নিচে বসে পড়ে। মাসুমার আব্বু চিঠিটা নিয়ে পড়ে। আমার মেয়েটার এখন কি হবে? কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ির সবাই জেনে যায় মাসুমার বিয়ে হচ্ছে না। তখনই ওই ছেলেটা বলে ওঠে যে ছেলেটা চিঠি নিয়ে এসেছে। আঙ্কেল, আপনারা যদি চান তাহলে আমি বিয়ে করতে রাজি। তুমি কে? আমার নাম রকি, আর আমার বেশ কয়েকটা কোম্পানি আছে। এদিকে মাসুমাও এটা জেনে যায় যে মজিবুর ওকে বিয়ে করবে না, এখন ওর বিয়ে অন্য একটা ছেলের সাথে দেওয়া হবে। তখনই মাসুমা একটা কাণ্ড করে বসে। কিছুক্ষণ পর আপনারাও জানতে পারবেন। কাজী বিয়ে পড়াতে শুরু করে। এদিকে মজিবুরের আব্বু আম্মু ভাইয়া ভাবি ওরাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওরাও কখনো ভাবেনি যে মজিবুর এভাবে গায়েব হয়ে যাবে। কাজী যখনই রকিকে কবুল বলতে বলল, তখনই ঠাস করে একটা গুলির আওয়াজ শোনা যায়। রকি চিৎকার করে স্টেজ থেকে নিচে পড়ে যায়, কারণ গুলিটা রকির পায়ে লেগেছে। গুলির আওয়াজ অনুসরণ করে সবাই ওদিকে তাকায়। মজিবুর হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। মজিবুরের পুরো শরীরে রক্ত লাল হয়ে আছে। মজিবুরের ভাইয়া দৌড়ে গিয়ে মজিবুরকে ধরে। মজিবুর, তোর এই অবস্থা কিভাবে হলো? তোমাদের আমি সবকিছু পরে বলছি, আগে এই শয়তানটার বিচার করিনি। আমি গিয়ে রকির আরেক পায়ে গুলি করলাম। রকি ব্যথায় কাতরাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করলো, তুই এখানে আসলি কিভাবে? তুই কি ভেবেছিলে তুই আমার মাসুমাকে বিয়ে করবি আর আমি এটা দেখবো? কুত্তার বাচ্চা বলেই রকিকে মারতে শুরু করলাম। ভাইয়া এসে আমাকে আটকালো। ভাইয়া ছাড়ো আমাকে, ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওর কত বড় সাহস আমার মাসুমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। ভাইয়াকে ছাড়িয়ে দিয়ে আমি ওকে আরো মারতে লাগলাম। মুজিবুর, মাসুমা। তখন বলেছিলাম না মজিবুর বিয়ে করতে আসবে না বলে মাসুমা একটা কাণ্ড করে বসেছে। কাণ্ডটা হচ্ছে মাসুমা বিষ খেয়েছে। মাসুমা স্টেজ থেকে পড়ে গিয়েছে। মজিবুর দৌড়ে গিয়ে মাসুমাকে ধরে। মাসুমা, এই মাসুমা, কি হয়েছে তোমার?
কথা বলো মাসুমা। মাসুমার মুখ দিয়ে বিষের ফেনা বের হতে শুরু করলো। মজিবুর মাসুমাকে কোলে করে নিয়ে গাড়িতে বসালো, তারপর ডাইরেক্ট হাসপাতালে চলে আসলো। ডাক্তার কোথায় আছেন আপনারা? ডাক্তার। মজিবুরের চিল্লানি শুনে 2-3টা ডাক্তার ওর কাছে চলে আসে। কি হয়েছে ওনার? ও বিষ খেয়েছে, আপনারা জলদি করে চিকিৎসা করুন। ওনাকে জলদি ওটিতে নিয়ে আসো। ডাক্তার মাসুমাকে নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মজিবুরের পরিবারের সাথে মাসুমার পরিবারও হাসপাতালে চলে আসলো। ওটিতে বিষ বের করা হচ্ছে। এরই মধ্যে চলেন আমরা ঘুরে আসি কি হয়েছে মজিবুরের সাথে। আমি যখন রাজভাইকে আনতে যাই তখন রাস্তার মধ্যে দুজন লোক আমার কাছ থেকে লিফট চায়। আমি ওদেরকে এক জায়গায় নামিয়ে দেওয়ার জন্য গাড়ি থামাই। তখনই আমার মোবাইলে কল আসে। আমি যখন কল রিসিভ করি, কথা বলি, তখনই কেউ একজন আমার ঘাড়ে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। তারই সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে একটা ঘরে বাঁধা অবস্থায় পাই। আমার হাতের পাশে আমি একটা পুরনো ব্লেড অনুভব করছিলাম। আমি আস্তে আস্তে ব্লেড দিয়ে কিছুক্ষণ রশিটাকে কাটতে থাকি। ঘরটায় রকি আসে। আমি রকিকে জিজ্ঞেস করলাম, কে তুই, আর আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? তুই আমাকে চিনবি না, কিন্তু আমি তোকে ভালোভাবেই চিনি। এখন আসল কথায় আসি। তোকে এখানে উঠিয়ে আনার কারণ হচ্ছে আমি তোর বউকে বিয়ে করতে চাই, মানে মাসুমাকে আমি বিয়ে করতে চাই। চিন্তা করিস না, সারা জীবনের জন্য না, শুধু এক রাতের জন্য। তোর বউটাকে দেখলে মাথা ঠিক থাকে না, তাই তুই এখানে পড়ে থাক, আমি বিয়েটা করে আসি। ওই তোরা এর দিকে নজর রাখবি। বলে রকি চলে যায়। আর এদিকে আমি পুরোনো ব্লেডটা দিয়ে আমার হাতের বাঁধনটা কেটে ফেললাম। হাতের রশিটা দিয়ে একটার গলায় পেঁচিয়ে ধরে মেরে ফেললাম ওকে। ওর হাতে একটা চাকু ছিল, ওইটা দিয়ে রুমের মধ্যে যতগুলো লোক ছিল সবগুলোকে এক এক করে মেরে ফেলল। বেশি লোক ছিল না, তাই ওদেরকে মারতে সুবিধা হয়েছে। আর বেশি লোক থাকলে অসুবিধা হতো না, কারণ আমি এসব মারপিটের ট্রেনিং নিয়ে রেখেছি। ওদের শরীরের রক্ত আমার শরীরে লেগে যায়। তখনই একটা লোক বাইরে থেকে এসে আমার দিকে গুলি মারে, কিন্তু গুলিটা আমার শরীরে লাগে না। আমার হাতে যে চাকুটা ছিল ওটা সোজা ওর কপালে মেরে দেয়। লোকটা তখনই ওখানে পড়ে যায়। আমি লোকটার কাছ থেকে পিস্তল নিয়ে গাড়ি করে সোজা মাসুমাদের বাসায় চলে আসি। তারপর কি হলো সব জানেনি। এখন বর্তমান ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসলো। ডাক্তার, মাসুমা কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি এখন ঠিক আছে। সময় মতো হসপিটালে নিয়ে এসেছো দেখেই ঠিক আছে। যদি আর একটু লেট করে ফেলতে তাহলে হয়তো ওনাকে আর বাঁচানো পারতাম না। ওনাকে কেবিনে দেওয়া হয়েছে, গিয়ে দেখা করেন। সবাই একসাথে কেবিনের ভেতরে গেল। আমি গিয়ে মাসুমার মাথার পাশে বসলাম। কেন করতে গেলে এরকম? মাসুমার চোখ খুলে আমাকে দেখে জড়িয়ে ধরল। ছাড়ো, সবাই এখানে তো। না, তোমাকে ছাড়লে আবারও চলে যাবে। ঠিক আছে, ছাড়তে হবে না, তোরা থাক, আমরা চলে যাই। কেবিন থেকে সবাই চলে গেল। এখন বলো কেন এরকম করতে গেলে? আমি যখন শুনেছি তুমি আমাকে বিয়ে করবে না, তখন আমি আর বেঁচে থেকে কি করব, সেই জন্যই মরতে যেতে চেয়েছিলাম। আর কখনো এরকম করবে না। তাহলে তুমিও আর কখন আমাকে ছেড়ে যেও না। যাবো না রে পাগলি। মাসুমার সাথে এইভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। 5 দিন পর আজকে আবার আমার আর মাসুমার বিয়ে দেওয়া হয়েছে। আমি আপুকেও গিয়ে নিয়ে এসেছি। আপু আসতে চাইছিল না, তখনই ভাইয়া সরি বলে। তখন আপু ভাইয়াকে মাফ করে দেয়, আর আপু আমার কাছেও ক্ষমা চায়। আমিও আপুকে ক্ষমা করে দিই। হয়েছে অনেক কথা। এভাবেই শুরু হলো আমার আর একটা নতুন জীবন। প্রিয় ভিউয়ার্স, গল্পটা আরও রোমান্টিক দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ এখন রমজান মাস চলছে, তাই আর গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।